হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আজকে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। তোমরা অনেক দিন ধরে তোমরা অনেকে ফোন করেছিলে, মেসেজ করেছিলে, ইভেন তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়েছিলে যে তোমাদেরকে কিছু পলিটিক্যাল সায়েন্স ক্লাসেস করানোর জন্য। পলিটিক্যাল সায়েন্সের ম্যাডাম তো করাবে, আমিও তোমাদের জন্য ক্লাসেস নিয়ে আসবো। তোমরা যেহেতু ডিমান্ড করেছো, তোমরা ডিমান্ড করেছো, তো তাহলে সেটা তো রাখতেই লাগে। তো তোমাদের ডিমান্ড অনুসারে কিন্তু আজকে আমি এসটিজিটি সিলেবাসের পলিটিক্যাল সায়েন্স থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি, যেখান থেকে পড়লে আশা করি অনেকটাই তোমরা ভালো স্কোর করতে পারবে, কারণ খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আর তোমরা যদি এসটিজিটি সিলেবাসগুলো অ্যানালাইসিস করো, দেখবে এখানে কিন্তু অনেক কিছুই রয়েছে, যে একটার সাথে একটা লিঙ্ক অনেক কিছু রয়েছে, আমাদের কিন্তু ডিটেলসে পড়তে লাগে। তো কিছু কোশ্চেন আনসার পড়ে কোনো লাভ হবে না, আলটিমেটলি আমাদেরকে পুরো কনসেপ্টটা বিস্তারিতভাবে জানতে লাগবে। আর আমরা দ্য সাকসেস মাস্টার অলওয়েজ প্রেফার করি কনসেপ্ট, কারণ কনসেপ্ট পড়লেই কিন্তু যে কোনো কোশ্চেন আসলে বা এই কনসেপ্টের রিলেটেড কোশ্চেন আসলেও কিন্তু আমরা ইজিলি আনসারটা করতে পারি, যেটা সামান্য কিছু কোশ্চেন আনসার বা এমসিকিউস পড়ে হয় না। এই জন্য অলওয়েজ আমরা প্রেফার করি কনসেপ্টটা। তো সেই অ্যাকর্ডিং আজকে তোমাদের জন্য আমি একটা কনসেপ্ট ক্লাসে কিন্তু নিয়ে এসেছি। আর আজকের এই যে টপিকটা রয়েছে আমরা পার্টে পার্টে পড়বো, কারণ চ্যাপ্টারটা অনেকটাই বড়। যেহেতু অনেকটা বড় রয়েছে, আমরা বিস্তারিতভাবে পড়বো, একটু পার্টে পার্টে পড়বো, বাট আমরা বেস্ট দিয়ে শেখার আমরা চেষ্টা করব। তো তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি তোমাদের মনে হয় তোমাদের কোনো সাজেশন বা কোনো কিছু ইমপ্রুভ করা দরকার আছে, বা সামথিং মনে হয় যে ম্যাডাম এই জিনিসটা চেঞ্জ করো বা এই জিনিসটা ইনক্লুড করো, তো সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। ক্লাসের শেষে সেই অ্যাকর্ডিং আমরা ক্লাসেস নিয়ে আসবো। ওকে, এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। সো আজকে যে টপিকটা থেকে আমি তোমাদের ক্লাসটা করাবো সেটা হলো কনস্টিটিউশনাল ডিজাইন, যেটা ইউনিট 1 এ রয়েছে। যে তিনটা ইউনিট রয়েছে, ওকে, তিনটা ইউনিটের প্রথম ইউনিটের মধ্যে একটা পার্ট রয়েছে, দ্যাট ইজ কনস্টিটিউশনাল ডিজাইন। এই যে কনস্টিটিউশন রয়েছে, ভারতের সংবিধান রয়েছে, এটা কিন্তু হিউজ, এটার মধ্যে অনেক কিছু পড়তে লাগে। তো আমাদের সিলেবাসে আছে যে কনস্টিটিউশনাল ডিজাইনটা, তো ওইটার মধ্যে কিছু স্পেসিফিক পার্ট আমাদের আছে। যেরকম ধরো প্রথমেই আছে ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন, নিড ফর দ্য কনস্টিটিউশন, তারপর যেরকম মেকিং অফ কনস্টিটিউশন, এগুলো আছে। কিন্তু আজকে ক্লাসে যেহেতু অনেকটাই বড় রয়েছে, আমরা পার্টে পার্টে পড়বো। আজকের পার্টে কনস্টিটিউশন ডিজাইন থেকে আমরা প্রথমত দেখে নেব ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানের যে দর্শনটা রয়েছে সেটা আমরা দেখে নেব। তারপরে আমরা দেখে নেব নিড ফর দ্য কনস্টিটিউশন, এই সংবিধানের কি দরকার, তার প্রয়োজনটা কি, এই যে সংবিধানটা প্রণয়ন করা হয়েছে বা কবে বানানো হয়েছে বা সামথিং কেন বানানো হয়েছে, কেন দরকার, তার উদ্দেশ্যটা কি, তার লক্ষ্যটা কি, এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা এখানে জানবো। আর যে মেকিং অফ কনস্টিটিউশন রয়েছে সেটা আমরা নেক্সট ক্লাসের মধ্যে আমরা জানবো। যখন এই পার্টগুলি কমপ্লিট হয়ে যাবে, তারপর সেখান থেকে আমরা মক টেস্টের মাধ্যমে আমরা প্র্যাকটিস করব, যেখানে তোমাদের সামনে আমরা ইম্পর্টেন্ট এমসিকিউস নিয়ে আসবো, প্র্যাকটিস করব। কিন্তু সেই প্র্যাকটিস করার আগে আমাদেরকে কনসেপ্টটা বুঝতে লাগবে, যে কারণে আজকে আমি তোমাদের জন্য কনসেপ্টটাই নিয়ে এসেছি। ওকে, আর তাছাড়া তোমাদের বলে দিই, তোমরা অনেকেই বলে থাকো যে এই যে ক্লাসগুলি করানো হচ্ছে এগুলি আমাদের নোটসের সাথে মিল আছে কিনা। হ্যাঁ, ডেফিনেটলি আছে। ইউটিউবে যেগুলো আছে এগুলি তো থাকবে, তাছাড়াও আরো অনেক কিছু কিন্তু তোমরা মেটেরিয়ালস এর মধ্যে পেয়ে যাবে, তো সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তাছাড়া আমাদের এখানে কিন্তু মেটেরিয়ালস এর ক্ষেত্রে এসটিজিটি ক্ষেত্রে ইংলিশ ভার্সনও আছে, বেঙ্গলি ভার্সনও আছে। তোমরা যদি নিতে চাও তোমরা আমাদের সাথে যোগাযোগ করে তোমরা নিতে পারো, সাথে অনলাইন মক টেস্টও পেয়ে যাবে, যেখানে টপিক ওয়াইজ মক টেস্ট পাবে। যাই হোক, বাকি ডিটেলস পরে বলছি, আগে ক্লাসটা দেখো। তো এখন আমি আগে স্টার্ট করব ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন। ওকে, অর্থাৎ সংবিধানের যে দর্শন রয়েছে, সংবিধানের সেই দর্শনটা। সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন। সংবিধান প্রণয়ন মানে কনস্টিটিউশনাল মেকিং, তার যে ধারণাটা, এই যে সংবিধানটা প্রণয়ন করা হয়েছে তার যে একটা ধারণা রয়েছে, ওভারঅল যে একটা ধারণা রয়েছে, সেই সংবিধান জিনিসটা কি, তার সম্পর্কে যে সেই ধারণাটা কি, সেটা আমাদের আগে জানতে লাগবে। যেরকম রয়েছে সংবিধান হলো একটি দেশের মৌলিক আইন। সংবিধানটা কি? সংবিধান হলো একটি দেশের মৌলিক আইন, অর্থাৎ সুপ্রিম ল, যার রাষ্ট্রের কাঠামো, সরকারের ক্ষমতা, নাগরিকদের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করে। অর্থাৎ সংবিধানটা কি? দেখো, সংবিধান হলো কোন একটা দেশ চালাতে গেলে, এখন একটা দেশ তো এরকম হবে না যে এমনিতেই যে নিজে নিজে হলো, কেউ যে যার যেটা খুশি সেটা করলো, এরকম তো হয় না। একটা দেশ সুন্দরভাবে চালাতে গেলে কিন্তু একটা
সিস্টেম প্রয়োজন। শুধু দেশ কেন, যে কোনো কিছু। আমরা যদি একটা ফ্যামিলি, ধরো এখন আমরা একটা ইনস্টিটিউশন চালাচ্ছি, এখানে যদি কোনো সিস্টেম না থাকে, কিছু রুলস না থাকে, তাহলে কিন্তু সেটা ভালোভাবে চালানো পসিবল হবে না। সবকিছুর ক্ষেত্রে দেখো, ফ্যামিলির ক্ষেত্রে, ফ্যামিলির মধ্যে যদি ডিসিপ্লিন না থাকে, ধরো কোনো রুলস রেগুলেশন না থাকে, যা যেরকম ইচ্ছে সেরকম করছে, তাহলে কিন্তু সেটা সুন্দরভাবে কিন্তু জিনিসটা হয় না। তো একটা সুন্দরভাবে কোনো একটা জিনিস চালাতে গেলে, সেটা ফ্যামিলি হোক কিংবা একটা ইনস্টিটিউশন হোক, একটা স্কুল হোক, কলেজ হোক, যেটাই হোক না কেন, একটা প্রপার সিস্টেম দরকার। তো এই যে প্রপার সিস্টেম, রুলস বগেরা দরকার, তো একটা দেশ চালাতে গেলে অফকোর্স সেটা তো দরকার পড়বেই। সেটার জন্য একটা আইন প্রয়োজন। সেই আইনটাই হলো সংবিধান। মানে দেশটা কিভাবে চলবে। এখন তো যদি সংবিধান না থাকতো, আইন কানুন না থাকতো, যে যা খুশি তাই করতো, সে একজন একজনকে মেরে ফেলতো, তার কোনো শাস্তি হতো না, বা একজন একজনের ক্ষতি করে দিত, কেউ কে ভাঙচুর করে ফেলতো, যার যেখানে খুশি গিয়ে বাড়ি করে ফেলতো, বা এখানে আমার এই যা পছন্দ হয়েছে আমি এই জায়গায় নিয়ে নিলাম, আর সে বলো না আমি এটা নেবো, প্রবলেম হয়ে যেত। তো এই প্রবলেম গুলো যাতে না হয়, সুন্দরভাবে সুস্থভাবে যাতে একটা দেশ চালানো যায়, সেই জন্য একটা আইন প্রয়োজন, আইন কানুন প্রয়োজন, কিছু রুলস প্রয়োজন, একটা রুল বুক বলতে পারো। সেই রুল বুকটা বা সেই যে আইনটা, সেটাই হলো সংবিধান। আর এই যে সংবিধানটা, এটা কিন্তু আমরা জানি এটা হলো দীর্ঘতম লিখিত সংবিধান। আমাদের যে ভারতীয় সংবিধান রয়েছে, এটা কি, এটা হলো দীর্ঘতম সংবিধান। ওকে, এটা হলো দীর্ঘতম লিখিত সংবিধান। ওকে, এটা কিন্তু লেখা হয়েছে, এই যে লিখিত সংবিধান দীর্ঘতম, অনেক মানে এটা অনেক কিছু রয়েছে, এটার মধ্যে অনেক আর্টিকেল রয়েছে, আর্টিকেলের মধ্যে অনেক কিছু রয়েছে, তারপর তফসিল রয়েছে, অনেক কিছু পার্ট রয়েছে। তো এই যে আইন কানুন গুলো, একটা দেশ কিভাবে চলবে, কার কি পজিশন রয়েছে, কার কি ক্ষমতা রয়েছে, কার কি পাওয়ার রয়েছে, একটা স্কুল কিভাবে চলবে, একটা রাজ্য কিভাবে চলবে, বা একটা দেশ কিভাবে চলবে, কি আইন কানুন রয়েছে, কি নিয়ম কানুন রয়েছে, কোন ডিপার্টমেন্টে কে থাকবে না থাকবে, সম্পূর্ণ বিষয় কিন্তু নিয়ে একটা রুল বুক রয়েছে বা একটা আইন রয়েছে, যেটাকে আমরা আজকে কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান বলে চিনে থাকি। আর আমাদের ভারতের সংবিধানটা হলো দীর্ঘতম লিখিত সংবিধান। বোঝা গেল? তার জন্য এখানে বলা হয়েছে মৌলিক আইন বা সুপ্রিম ল, যা রাষ্ট্রে কি কাঠামো হবে বা সরকারের কি ক্ষমতা থাকবে। তো সরকারের কি কি ক্ষমতা থাকবে, এখন সরকারের মধ্যে আমি যদি সেন্ট্রাল বলি, সরকারের ক্ষেত্রে দেখো, একটা আমাদের এখানে কি একটা সেন্ট্রাল লেভেলে রয়েছে, মানে কেন্দ্র থেকে শাসন করবে, আর একটা রাজ্যগুলির মধ্যেও কিন্তু রয়েছে যে রাজ্য শাসন করব, আর কিছু কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রও কিন্তু দেখা যাচ্ছে। তো এখন এরকম তো হবে না যে প্রাইম মিনিস্টারের যে কাজটা আছে, প্রাইম মিনিস্টার কিন্তু সেই কাজগুলি করবে, তার যে রুলস এর মধ্যে যে আছে প্রাইম মিনিস্টার এই কাজ করবে, এই পার্টিকুলার কাজগুলি করতে পারবে, তার বাইরের অন্যান্য কাজ কিন্তু সে ইচ্ছা থাকলেই করতে পারবে না। বা এখন ধরো ত্রিপুরা যদি আমি সিএম এর কথা বলি, বা অন্যান্য যারা যে পদে রয়েছে, তারা কি তাদের যে কাজ আছে, তাদের যে কার্যাবলীগুলি আছে, সেগুলি কিন্তু করতে পারবে। আর তাদের কি কার্যাবলী থাকবে, তারা কত বছর পর্যন্ত থাকবে, তারা কোন তাদের কাজ হবে, সিএম এর কাজ কি হবে, বা গভর্নরের কাজ কি হবে, বা প্রাইম মিনিস্টারের কাজ কি হবে, প্রেসিডেন্টের কাজ কি হবে, এই যে কি কাজ হবে, কত বছর থাকবে না থাকবে, তাদের কি পাওয়ারটা হবে, কি কি ক্ষমতা হবে, এই সম্পূর্ণ বিষয়গুলি কিন্তু সংবিধানে লেখা আছে। আর সেই সংবিধান অনুসারেই কিন্তু আমাদের এই দেশটা চলে। তো সরকারের কি ক্ষমতা থাকবে না থাকবে, সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে কিসের উপর, সংবিধানের উপর। সংবিধান। তারপর যেরকম নাগরিকদের যে কি অধিকার আছে, যেরকম ধরো মৌলিক অধিকার আছে, ওকে, মৌলিক অধিকার, দেন মৌলিক কর্তব্য আছে। মৌলিক অধিকার কয়টা আছে? মৌলিক অধিকার কিন্তু 6টা আছে। মৌলিক অধিকার টোটাল 6টা আছে, কিন্তু একটা সময় কিন্তু 7টা ছিল, ওই সম্পত্তির অধিকারটা বাদ হয়ে গেছে, তো এখন বর্তমানে 6টা মৌলিক অধিকার আছে। তারপর যেরকম মৌলিক কর্তব্য আছে, তো এই যে এগুলি মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, এই মৌলিক অধিকারগুলি কি কি বা সেই কর্তব্যগুলি কি কি, এই মৌলিক অধিকার না পেলে আমরা কি করতে পারবো, বা কত নম্বর ধারাতে রয়েছে, সম্পূর্ণ বিষয় কিন্তু রয়েছে কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের মধ্যে কিন্তু লিখিতভাবে আছে। তাছাড়া দায়িত্ব নির্ধারণ করে কে কোন দায়িত্ব থাকবে, যে কারেন্টের কোন দায়িত্ব থাকবে, সেই সম্পূর্ণটাও কিন্তু সংবিধানের মধ্যে লিখিতভাবে দেওয়া আছে, যার অনুসারে কিন্তু পুরা দেশ চলে। কারণ একটা যদি সিস্টেম না থাকে, একটা রুল বুক না থাকে, তাহলে কিন্তু সুন্দরভাবে দেশটা চালানো পসিবল হবে না। একটা দেশ সুন্দরভাবে পরিচালনা করতে গেলে রুলস এর প্রয়োজন, কিছু সিস্টেমের প্রয়োজন। সেই সিস্টেমগুলা বা সেই রুলস গুলা কিন্তু লিখিতভাবে আছে, বা সেই আইনটা লিখিতভাবে আছে সংবিধানে। বোঝা গেল? এটাই হলো সংবিধান, যেটা বলতে পারি সংবিধান হলো একটা আইন, ওকে, সুপ্রিম ল।
নেক্সট, সংবিধান প্রণয়ন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে একটি জাতি বা জনগণ তাদের রাষ্ট্রের রাজনৈতিক, আইনি ও সামাজিক কাঠামো নির্ধারণ করে। যে সংবিধান প্রণয়ন মানে সংবিধানটা যে প্রণয়ন করা, প্রণয়ন হলো কি, এটা একটা প্রক্রিয়া। সংবিধান যে প্রণয়ন করবে এটা কিন্তু একটা প্রক্রিয়া, এটা হলো একটা প্রসেস। এই প্রসেসটার মাধ্যমে কি করা যায়, প্রসেসটার মাধ্যমে যে একটি জাতি, ওকে, একটি জাতি বা যে জনগণ রয়েছে তাদের যে রাষ্ট্রের যে রাজনৈতিক, তাদের যে রাজনৈতিক কি দায়িত্ব রয়েছে বা রাজনৈতিক কাজ কি রয়েছে বা তাদের আইনি কি কাজ রয়েছে, সামাজিক কাঠামোগুলি নির্ধারণ করে। মানে বেসিক্যালি সংবিধানটা যে প্রণয়ন করা, এই যে প্রণয়ন করা হয়, এই যে প্রসেসটার মাধ্যমে কিন্তু কি হয়, সমাজে যে জনগণ রয়েছে, যে ব্যক্তি রয়েছে বা ধরো একটা জাতি রয়েছে, তাদের কি কাজ হবে, তাদের রাজনৈতিক কি কাজ হবে বা তাদের সামাজিক কি কাজ হবে, এই কাজগুলি নির্ধারণ করাই হলো যে সংবিধানে প্রণয়ন করা যে প্রসেসটা। ওকে, এটি শুধু আইন প্রণয়ন নয়, যে এটা সংবিধানটা যে শুধু আইনটাই প্রণয়ন করবে এরকমটা কিন্তু নয়। আইন প্রণয়ন ছাড়াও আরো অনেক কিছুই আছে, বরং রাষ্ট্র পরিচালনা মূলনীতি, রাষ্ট্রটা যে পরিচালনা করবে, একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, কিভাবে পরিচালনা করলে রাষ্ট্রের জন্য ভালো হবে, সেটার জন্য কিছু মূলনীতি, কিছু প্রিন্সিপাল থাকবে। প্রিন্সিপাল যেটাকে আমরা ডিপিএসপিও বলে থাকি, প্রিন্সিপাল থাকবে যে আমরা যদি এই জিনিসগুলো করি তাহলে ভালো হবে, বা এই জিনিসটা করলে দেশের জনগণের জন্য ভালো হবে, বা এইভাবে করলে দেশটা ভালোভাবে চলবে। তো এরকম কিছু প্রিন্সিপাল, কিছু মূলনীতি থাকবে। সামাজিক ন্যায়, সামাজিক ন্যায় এবং নাগরিকের স্বাধীনতা দিশা দেয়। এবং এই যে সংবিধানটা প্রণয়ন করা হয়, কেন প্রণয়ন করা হয়, যাতে রাষ্ট্র পরিচালনা করার জন্য কিছু মূলনীতি দেওয়া হয়, এগুলির মাধ্যমে রাষ্ট্রের কল্যাণের জন্য। এই যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলি কেন দেওয়া হয়, রাষ্ট্রে যাতে জনগণের যাতে ভালো হয়, কল্যাণ হয়, তার জন্য তো যে এগুলো কিন্তু মূলনীতিগুলো দেওয়া হয়। সামাজিক ন্যায় মানে সমাজের ন্যায়ের জন্য কিন্তু আইনটা প্রণয়ন করা হয়, সংবিধানটা প্রণয়ন করা হয়। আর নাগরিক স্বাধীনতার দিশা দেয়, নাগরিকরা যাতে তার স্বাধীনতা পেতে পারে, তারা এখন কোন একটা কাজ করতে, কোন একটা ভালো কাজ করবে, সেটা যাতে স্বাধীনতা থাকে, তারা কোনো একটা কিছু বলবে, সে ফ্রিডম যাতে থাকে, সে তার ওপিনিয়ন সবার সামনে রাখতে পারে, তো সেই ফ্রিডম যাতে দেয়, সেটার জন্য কিন্তু এই সংবিধানটা প্রণয়ন হওয়া দরকার, এই সংবিধানটা প্রণয়ন হয়। বোঝা গেল? তো এটাই হলো যে প্রথম যে পার্টটা, সংবিধান প্রণয়নের যে ধারণাটা, যে সংবিধানটা কি বা সংবিধান যে প্রণয়ন হচ্ছে তার যে ওভারঅল যে একটা ধারণাটা রয়েছে, কনসেপ্টটা রয়েছে, সেটা আশা করি বোঝা গেছে। যদি ডাউট থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, প্রয়োজনে আমি তোমাদের জন্য ডাউট সেশনও দিয়ে দেব। আচ্ছা, নেক্সট কি রয়েছে দেখো। নেক্সট রয়েছে সংবিধানের দর্শন, অর্থাৎ ফিলোসফি অফ কনস্টিটিউশন। দেখো, এই যে কনস্টিটিউশন ডিজাইনের মধ্যে সিলেবাসের মধ্যে লেখাই আছে ফিলোসফি অফ কনস্টিটিউশন, এই পার্টটা আছে। এখন এই কনস্টিটিউশন কি দর্শন, এটা পড়ার আগে আমাদের কনস্টিটিউশন কি বা কনস্টিটিউশন যে প্রণয়ন করা হয় সেটা জানতে লাগে, সেই ধারণাটা আমরা নিলাম। এখন আমরা দেখে নেব যে সংবিধানের যে দর্শনটা, অর্থাৎ ফিলোসফি অফ কনস্টিটিউশন। সংবিধানের দর্শন মূলত তিনটি দৃষ্টিকোণ থেকে বোঝা যায়। তো সংবিধানের যে দর্শনটা রয়েছে, ফিলোসফিটা রয়েছে, সেটা মেইনলি আমরা তিনটা দৃষ্টিকোণ মানে তিনটা ওয়েতে আমরা কিন্তু জিনিসটা আমরা দেখতে পারি। কিভাবে? একটা হলো রাজনৈতিক, আরেকটা হলো সামাজিক, তারপরে হলো অর্থনৈতিক। এই তিনটি দৃষ্টিকোণে, এই তিন ভাবে কিন্তু যে সামাজিক যে সংবিধানের যে দর্শনটা আছে সেটা আমরা বুঝতে পারি, রাজনৈতিক, সামাজিক আর অর্থনৈতিক। এখন এগুলি কি, এগুলি আমরা ডিটেলসে আমাদেরকে জানতে লাগবে। তো প্রথমেই আমরা যেটা দেখবো, এখানে লেখাই আছে রাজনৈতিক দর্শন। রাজনৈতিক দর্শন, সংবিধান একটি দেশের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ ও ভারসাম্য বজায় রাখে। এখন রাজনৈতিক দর্শনের দিকে যদি দেখি, রাজনৈতিক ক্ষেত্রে কি আসবে, এই যে পলিটিক্স নিয়ে, রাজনীতি নিয়ে আসবে। রাজনীতির ক্ষেত্রে যেরকম ধরো যে দেশে যে মন্ত্রীরা আছে, সিএম আছে, দেন প্রাইম মিনিস্টার আছে, বা রাজ্যের ক্ষেত্রে সিএম আছে, ওই তাদেরকে নিয়ে যে রাজনৈতিক দিকটা আসে, সেটাই সেই রাজনৈতিক ওয়েতে একটা দেশ চালাতে গেলে কিন্তু যে রাজনৈতিক ওয়েটা কিন্তু খুব দরকার। তো ওইটার জন্য কি হয় দেখো, রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে সংবিধানটা কি, সংবিধান একটি দেশের, যে একটা দেশের শাসন ব্যবস্থাটা কিরকম হবে, আর সেই শাসন ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করার জন্য যে কিভাবে চলবে, সেটা নিয়ন্ত্রণ করার জন্য বা সেটা যাতে ব্যালেন্স থাকে, ঠিক থাকে, ভারসাম্যটা যাতে ব্যালেন্স থাকে, সেই জন্য কিন্তু কি হয়, সংবিধানটা প্রয়োজন। তো সংবিধান একটি দেশের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ ও ভারসাম্য বজায় রাখে। নেক্সট একটা উদাহরণ দেখো,
ভারতের শক্তি বিভাজন অর্থাৎ সেপারেশন অফ পাওয়ার্স, যেখানে হচ্ছে বিধায়ক অর্থাৎ কার্যনির্বাহী ও বিচার ব্যবস্থা আলাদা। আচ্ছা, তো এখানে মধ্যে একটা এক্সাম্পল দিয়েছে কি দেখো, সংবিধানটা কি যেহেতু দেশের শাসন ব্যবস্থা কিরকম হবে বা সেটা নিয়ন্ত্রণ করার জন্য বা সেটা ভারসাম্যটা বজায় রাখে এই সংবিধানটা। এখন যেরকম ধরো ভারতের মধ্যে সেপারেশন অফ পাওয়ার্স রয়েছে, মানে সেপারেশন অফ পাওয়ার বলতে আমরা বলতে পারি যে ক্ষমতাগুলি রয়েছে। এখন যে ভারতবর্ষের মধ্যে যে 130 কোটির উপরে লোকজন আছে, প্রায় 140-এর মতন আছে, তো এত লোকজন আছে, সবাইকে হ্যান্ডেল করা পার্সোনালি সবাইকে হ্যান্ডেল করা তো পসিবল হবে না, কারো না কারোকে তো একটু লিডারশিপ নিতে লাগবে, না হলে তো পসিবল হবে না। ধরো আমি একটা ছোট ক্লাসরুমের কথাই বলি, ক্লাসরুমের ক্ষেত্রে ক্লাস মনিটর কেন থাকে, যাতে সেই ক্লাসটা যদি একটু মানে সুন্দরভাবে পরিচালনা হয় থাকে। তো এখন ক্লাসের মধ্যে যেহেতু ক্লাস মনিটরের প্রয়োজন হয়, তাহলে দেশের জন্য কি প্রয়োজন হবে না? অফকোর্স প্রয়োজন হবে। এখন যদি সেই লিডারদের প্রয়োজন হয়, তাদেরকে এক দুজন কি সবাই সবকিছু করতে পারবে? এখন ধরো কোনো একটা রাজ্যের মধ্যে কোনো একটা গ্রামে কোনো একটা কিছু হলো, যে হঠাৎ করে সেন্টার থেকে তো সবকিছু তারা যে সলিউশন করতে পারবে না। তো সেই জন্য কি হয়, কিছু ক্ষমতা আছে, এই ক্ষমতাগুলি বিভাজন করে দেওয়া হয়, ভাগ করে দেওয়া হয়। ধরো এখন বললাম কিছু প্রবলেম আছে, এই প্রবলেমটা অনেক বড়, আমি একা একা সলভ করতে পারবো না, বা ধরো কিছু ক্লাসেস আছে, আমি সবগুলি ক্লাসেস আমি একা একা করতে পারবো না, তো কিছু ক্লাস আমি করলাম, কিছু ক্লাস আমি ম্যাডামদেরকে দিলাম, কিছু ক্লাস আমি স্যারদেরকে দিলাম, সবাই মিলে আমরা জিনিসটা করলাম। তো এখানে কি করলাম, আমরা কিন্তু কাজটা ভাগ করে নিলাম, তো সবার উপর আমাদের প্রেশারটা পড়লো না, তোমরাও সাথে ভালো ভালো ক্লাসেস পেয়ে যাচ্ছ সবাই। তো এই জন্য কি হচ্ছে, যে লিডাররা রয়েছে সবার মধ্যে আলাদা আলাদা, যে তাদের মধ্যে ক্ষমতাগুলি যদি আমি ডিভাইড করে দিই, যে কারো শাসন বিভাগের কাজ এইটা, বিচার বিভাগের কাজ এইটা, বা যে তাদের সুপ্রিম কোর্টে এই জিনিসটা করবে, হাইকোর্টের এই জিনিসটা করবে, অর্থাৎ আলাদা আলাদা ভাবে এরকম করে ডিভাইড করে দেওয়া হলো। তাতে কি হবে, সুবিধা হবে, কেন্দ্রের জন্য এই কাজটা, রাজ্যের তারা এই কাজটা করবে, তাহলে সুবিধা হবে। তো এই সুবিধার ক্ষেত্রে জনগণের জন্য ভালো হবে। তো ওই জিনিসটা কি করে পাওয়ারটা সেপারেশন করেছে, ওইটাকে বলা হয়েছে সেপারেশন অফ পাওয়ার। যেরকম বিধায়ক, তারপর যেরকম কার্যনির্বাহী রয়েছে, বিধায়কের কি কাজ হবে না হবে, তাদের কি কাজগুলি হবে, বা বিচার ব্যবস্থা আলাদা হবে, বিচার ব্যবস্থাটাও কিন্তু আলাদা হবে। ওকে, বিচার ব্যবস্থা আলাদা হবে। বিচার ব্যবস্থার ক্ষেত্রে যদি বলি, যেরকম ধরো যে কোনো একটা কিছু প্রবলেম হলো, কোনো একটা কেস বাগেরা নিয়ে হলো, তো সেটা আগে আমরা যে অধস্তন আদালতগুলি রয়েছে বা জেলা আদালতগুলি রয়েছে, এগুলি থেকে আপিল করলাম, এখানে হলো না হাইকোর্টে গেলাম, হাইকোর্টে হলো না সুপ্রিম কোর্টে গেলাম, তো এগুলো এখানেও কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে। ওকে, তো ওইটা একটা এক্সাম্পল, যে একটা সংবিধান মানে দেশের যে শাসন ব্যবস্থাটা কিরকম হবে বা সেটা নিয়ন্ত্রণ বা ভারসাম্য রক্ষা করে সংবিধান। তো ওইটারই একটা এক্সাম্পল হলো এই যে ভারতের শক্তি বিভাজন। ওকে, নেক্সট, সংবিধান নিশ্চিত করে যে কোনো এক সংস্থা বা ব্যক্তি অতিরিক্ত ক্ষমতা ব্যবহার করতে পারে না। আর সংবিধান এই জিনিসটাও কিন্তু নিশ্চিত করে যে কোনো একটা সংস্থা, কোনো একটা ইনস্টিটিউশন, যেরকম ধরো ইলেকশন কমিশন, এই যে ইলেকশন কমিশন তারাই কিন্তু কি, যে তারা যে নির্বাচনের জন্য তারা যে জনগণরা এসে ভোট দেবে, সেই জিনিসটা তারা কি করবে, আয়োজন করবে। তো এটা একটা সংস্থা, এটা একটা ইনস্টিটিউশন। তো এরকম কোন একটা ইনস্টিটিউশন বা ধরো যে কোনো একটা ব্যক্তি হোক, সেই ব্যক্তি আমি, তুমি বা অন্যরা, কোন একটা মন্ত্রী, যে কোনো কেউ হোক, আমরা ইচ্ছা করলেই একটা কাজ করে ফেলতে পারবো না, আমাদেরকে কাজ করতে লাগবে, রুলস এর মধ্যে থেকেই কাজ করতে লাগবে। আর সেই কি রুলস রয়েছে বা কার কোন ক্ষমতাটা রয়েছে, সেটা কিন্তু সেই সংবিধানে লেখা আছে। এই জন্যই সংবিধানটা দরকার। ওকে, আদারওয়াইজ যে সংবিধানে কোনো লেখা না থাকতো, আইন কানুন না থাকতো, যে যা খুশি তাই করতো, তাহলে তো এখন সিচুয়েশনটা অন্যরকম হতো, সিচুয়েশন অনেকটাই খারাপ হয়ে যেত। তো এই একটা দেশ পরিচালনা করতে গেলে রুলস প্রয়োজন হয়, সংবিধান তার জন্য সংবিধানটা প্রয়োজন। এই জন্যই তো যে সংবিধান, যে এই যে দেশটা রয়েছে, এটা শাসন ব্যবস্থাটা কিরকম হবে বা সেটার জন্য নিয়ন্ত্রণ করার জন্য সংবিধানটা দরকার, সবকিছু ব্যালেন্স থাকে, সংবিধানটা দরকার, সব কাজকর্ম ঠিকঠাক ভাবে হয়, বা কোনো ব্যক্তি যাতে তার ক্ষমতা অপপ্রচার না করতে পারে, বা কোনো একটা যে ক্ষমতা রয়েছে এখন সেগুলো না, আমি আমার ক্ষমতার বাইরে গিয়ে কাজ করব, ওই জিনিসটা যাতে না করতে পারে, যে কোনো কেউ হতে পারে, কোনো ইনস্টিটিউশন হতে পারে, কোনো একজন ব্যক্তি, এই জিনিসটা যাতে না করতে পারে, সেই জন্য সংবিধানটা দরকার। সবাই যাতে তার নিজের ক্ষমতার অনুযায়ী কাজটা করে, জনগণের ভালোর জন্য কাজটা করে, সবার জন্য ভালো হয়, এই জন্যই সংবিধানটা দরকার, তবেই একটা দেশ ভালোভাবে চলবে। বোঝা গেল? তো এটাই হলো কি সংবিধানের দর্শনের যে রাজনৈতিক দর্শনটা রয়েছে, সেই রাজনৈতিক দর্শনের কিছু পয়েন্ট। এখন আমরা দেখবো সামাজিক দর্শন। সামাজিক দর্শনটা কি, দেখো
সংবিধান সমাজের ন্যায়, সমতা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠাতা করতে চায়। সংবিধান কি সমাজের মধ্যে কি ন্যায়, ন্যায় বা তার মধ্যে সমতা মানে সবার মধ্যে যে সমান, কেউ ছোট কেউ বড় নয়, যে জাতিদের মধ্যে ভেদাভেদ না করা, লিঙ্গ বৈষম্য না করা বা ছোট বড় এরকম কিছু না দেখা, যে সবার জন্য সমান অধিকার, সেই সমান অধিকারটা সেটাও কিন্তু সংবিধানে লেখা আছে যে প্রতিটা ব্যক্তি যে সমান অধিকার পাবে। সমান অধিকার কিন্তু আমাদের রয়েছে, যে এরকম হবে না অনেক সময় কি হয় যে ছেলেদের জন্য এই রুলসটা আছে আমরা মেয়েরা হলে এই রুলসটা পাবো না, এরকম যাতে না হয়, বা একটা জাতি পাবে আরেকটা জাতি পাবে না, একটা রিলিজিয়ন পাবে আরেকটা রিলিজিয়ন থেকে পাবে না, এরকমটা যাতে না হয়, সবাই যাতে সমান সুযোগ সুবিধা পায়, সেই জিনিসটা নিয়েও কিন্তু সংবিধানে লেখা আছে। ওকে, সামাজিক মর্যাদা, সামাজিক মর্যাদা মানে সবাই যাতে সমাজে মর্যাদা পেতে পারে, যে এখন এরকম হবে না যে কারো রিলিজিয়ন দেখে কারোর জেন্ডার দেখে তাকে মর্যাদা দেওয়া হলো সম্মান দেওয়া হলো, এরকম না, সবাইকে সমান মর্যাদা দিতে লাগবে, প্রতিষ্ঠাতা করতে চায়। সংবিধান মানে বেসিক্যালি সবার মধ্যে যাতে একটা ভালো কিছু নিয়ে চলতে পারে, সমাজে সবাইকে সম্মান করে, সবাইকে মর্যাদা দেওয়া হয়, সবাই যাতে একটা ভালো কাজ করতে পারে, একত্রে থাকে, সবার মধ্যে যে সবাই সমান এই জিনিসটা সবার মধ্যে থাকে, ন্যায় বিচার করা যায়, এই জন্যই সংবিধানটা প্রয়োজন। ক্লিয়ার? নেক্সট, নাগরিকদের মৌলিক অধিকার, নাগরিকদের যে মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস যেটা রয়েছে, টোটাল 6টা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, আর এই মৌলিক অধিকার সম্পর্কে আর্টিকেলে কিন্তু বলা হয়েছে। ওকে, আর্টিকেলে কিন্তু যে আর্টিকেল নাম্বার 12 থেকে কিন্তু 36 নাম্বার আর্টিকেলের মধ্যে দেওয়া আছে মৌলিক অধিকারগুলি কি কি রয়েছে। ওকে, তো এটা অন্য একটা ক্লাসের বিষয়, তো এখানে আমি আর বলছি না। তো নাগরিকের মৌলিক অধিকারের মাধ্যমে সামাজিক সমতা নিশ্চয়তা দেয়, অর্থাৎ এই যে সংবিধানের মধ্যে এই যে মৌলিক অধিকারগুলি কি রয়েছে, মৌলিক অধিকার কিন্তু আমরা সবাই পাও না, আমরা যদি কোনো কারণে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হই তাহলে কিন্তু আমরা যে আমরা কি করতে পারবো, আপিল করতে পারবো, আমরা সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু আপিল করতে পারবো যে মৌলিক অধিকারগুলি আমরা পাইনি, তো আমরা মৌলিক অধিকার সবার আমাদের পাও না। তো এই মৌলিক অধিকারগুলি কি কি সেগুলিও কিন্তু সংবিধানে লিখিতভাবে আছে, যেটা দেশে প্রতিটা নাগরিক কিন্তু সেই মৌলিক অধিকার পাও না। তো এই মৌলিক অধিকার কেন দেয়া হয়েছে, এই মৌলিক অধিকারের মাধ্যমে নিশ্চয়তা করা হয়েছে যে দেশের প্রতিটা নাগরিক তার যে অধিকার রয়েছে সেই জিনিসটা পাবে, তার যার যে জিনিসটা পাও না সে সেই জিনিসটা পাবে। তো ওই জন্যই সংবিধানটা প্রয়োজন, আর এই মৌলিক অধিকারের মাধ্যমে সমাজের মধ্যে যে সমতা রয়েছে সেটা নিশ্চয়তা করে, তার জন্য যে সামাজিক সমতা নিশ্চয়তা দেয় এই সংবিধান, কিসের মাধ্যমে, মৌলিক অধিকারের মাধ্যমে। আর এই মৌলিক অধিকার দেশের প্রতিটা নাগরিকই কিন্তু মৌলিক অধিকারগুলি পাও না, আর সেই মৌলিক অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা আছে, লিখিতভাবে আছে সংবিধানে। ক্লিয়ার? তো এটাই হলো সংবিধানের সামাজিক দর্শনের অন্য আরেকটি পয়েন্ট। তার মধ্যে একটা এক্সাম্পল যদি দেখো, জাতি, ধর্ম, লিঙ্গ বা আঞ্চলিক বৈষম্যের বিরুদ্ধে সমতা, যে এখন যদি দেখে কেউ জাতি দেখে যদি ভেদাভেদ করে তাহলে সেটা কিন্তু ঠিক না। সংবিধান লেখাই আছে যে জাতি বা কোনো ধর্ম বা বিভিন্ন যে লিঙ্গের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য কিংবা আঞ্চলিক বৈষম্য এগুলো যাতে না করা হয়, আর সবাই সে কোন কালচার থেকে বিলং, সে কোন রিলিজিয়ন থেকে বিলং করে, সে কোন সোসাইটি থেকে এসেছে, সে কোন যে সে কি মেল না ফিমেল ডাজন্ট ম্যাটার, সবাই সমান অধিকার আর সবাই মৌলিক অধিকার পাবে, সেটা সংবিধানে লিখিতভাবে আছে। তো এই জন্যই সংবিধানটা এত বেশি ইম্পর্টেন্ট, কারণ সংবিধান না থাকলে একটা আইন কানুন, সংবিধান মানে কি একটা আইন, রুল বুক, এটা না থাকলে একটা দেশ সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে না। এই জন্যই সংবিধানটা ইম্পর্টেন্ট, সংবিধানটা দরকার। তো এটাই হলো সামাজিক দর্শন, সামাজিক দর্শন। নেক্সট রয়েছে অর্থনৈতিক দর্শন। অর্থনৈতিক দর্শনে কি রয়েছে দেখো, সংবিধান দেশের অর্থনৈতিক নীতি ও দিক নির্দেশনা নির্ধারণ করে। সংবিধান কি করে দেশের কি অর্থনৈতিক নীতি হবে সেই দিকটা নির্দেশ করা, যে এখন দেখা হলো যে এখন এই জিনিসটা করা দরকার, এই বিল্ডিংটা করা দরকার, বা এই অফিসটা করা দরকার, এই মন্দিরটা করা দরকার, ওই কাজটা করা দরকার, ওই রাস্তাটা করা দরকার, এই সম্পূর্ণ যে বিষয়গুলো আছে, কিরকম বাজেট হবে, এরকম কি বাজেট দেওয়া হবে, বা কিরকম কি দেওয়া, বা ওই কোন জিনিসটা কিরকম হওয়া উচিত, এইসব বিষয়গুলো কিন্তু সংবিধানের রুলস রয়েছে, সেই রুলস এর অনুযায়ী কিন্তু কোনো কিছু একটা ডিসিশন নেওয়া হয়। তো ওই ক্ষেত্রেই কিন্তু বলা হয়েছে অর্থনৈতিক দর্শন। উদাহরণ,
ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ ডিপিএসপি। ডিপিএসপি রয়েছে আর্টিকেল নাম্বার 37 থেকে 51 পর্যন্ত কিন্তু মেনশন করা আছে। এই ডিপিএসপি প্রতিটা প্রিন্সিপাল কি হবে সেটা কিন্তু আর্টিকেলে যে আর্টিকেল নাম্বার 37 থেকে 51 এ আছে, যেটা সংবিধানে লিখিতভাবে আছে। এই যে ডিপিএসপি মধ্যে দেখো মৌলিক অধিকার কি, মৌলিক অধিকার প্রতিটা নাগরিক পাবে, যদি না পায় তাহলে আমরা সেটা নিয়ে আপিল করতে পারবো। আর ডিপিএসপি এর ক্ষেত্রে কি হয়, ডিপিএসপিটা কি সমাজের কল্যাণের জন্যই এই নীতিগুলি নেওয়া হয়, নীতিগুলি প্রণয়ন করা হয়। কিন্তু এগুলি যে করতেই লাগবে বা এরকমটা নয়, মানে এগুলির ক্ষেত্রে কি হয়, ধরো কেউ কোনো একটা নেতা হলো, সে বলো ওইটা করবো তারা কিন্তু কোনো না কোনো কারণে হয়তোবা তারা করে উঠতে পারেনি, তার ইচ্ছা থাকা সত্ত্বেও করে উঠতে পারেনি, যে কোনো সিচুয়েশনের কারণে। এরকম সিচুয়েশন হতেই পারে, সবসময় সবটা কথা পসিবল হয়ে ওঠে না। তো ওই ডিপিএসপি কিন্তু রাষ্ট্রের কল্যাণের জন্য জিনিসটা নীতিগুলি নেওয়া হয়েছে, কিন্তু কি হয়, অনেক সবসময় এটা করাটা পসিবল হয়ে ওঠে না অনেক সিচুয়েশনের কারণে। তো ওই যে জিনিসটা এটা কেন নেওয়া হয়, যাতে সমাজের ভালো হয়, রাষ্ট্রের ভালোর জন্য, জনগণের কল্যাণের জন্য কিন্তু জিনিসটা নেওয়া হয় এই ডিপিএসপি, যেটা আর্টিকেল নাম্বার 37 to 51 এ উল্লেখ করা আছে। তো এই ডিপিএসপির অনুযায়ী রাষ্ট্র দারিদ্র্য হ্রাস, শিক্ষা, স্বাস্থ্য নিশ্চিত করতে ভূমিকা রাখবে। আর এই যে ডিপিএসপির অনুযায়ী রাষ্ট্র কি করবে, রাষ্ট্রে যাতে দারিদ্রতা, এই যে প্রভার্টিটা যাতে কমানো যায়। এখন ভারতবর্ষের মধ্যে দরিদ্রতা এখনো আছে, অনেক যেখানেই যাবে এটা তো পাবি, তো এটা নতুন করে বলার কিছু নেই। কিন্তু এই ডিপিএসপির উদ্দেশ্যটা ছিল যাতে জনগণের ভালো হয়, দরিদ্রতা কমানো যায়, সেটা কিন্তু উদ্দেশ্য ছিল। কিন্তু সবসময় যে সেই মানে যেটা করা হবে বলা হয়েছে, এটা করা যাবে, সবসময় সবটা পসিবল হয় না, যাই হোক এটা অন্য বিষয়। তো এই যে দরিদ্রতা হ্রাস করা, ঠিক আছে, দরিদ্রতা হ্রাস মানে প্রভার্টিটা যাতে কম, মানে অ্যাটলিস্ট তারা যাতে এরকম না হয়, দরিদ্রতা কমানো যায়, সেটার জন্য কিন্তু ডিপিএসপি যে অ্যাকচুয়ালি এটা উল্লেখ করা হয়েছিল। তাছাড়া শিক্ষা, স্বাস্থ্য নিশ্চিত করা, এই ক্ষেত্রেও ভূমিকা রাখবে এই ডিপিএসপি। ওকে, তারপর রয়েছে এটি দেশের অর্থনৈতিক সমতা উন্নয়নে সহায়ক। আর এটা কি করে, এই যে অর্থনৈতিক দর্শনটা রয়েছে, এটা কিন্তু মানে অর্থনৈতিক যে সমতা বা উন্নয়নের দিক থেকেও কিন্তু অনেকটা সহায়তা করে। তো এটাই হলো অর্থনৈতিক দর্শন। ওকে, তো এই যে চ্যাপ্টারটার মধ্যে কি রয়েছে, কনস্টিটিউশনাল যে ডিজাইনের মধ্যে একটা পার্ট আমাদের রয়েছে, সেটা হলো ফিলসফি অফ দ্য কনস্টিটিউশন। তো প্রথমে ফিলসফি অফ কনস্টিটিউশনের মধ্যে আমরা প্রথমে সংবিধান প্রণয়নের ধারণাটা আমরা দেখলাম, নেক্সট দেখলাম সংবিধানের যে দর্শন, তিনটি দৃষ্টিকোণ, একটা রাজনৈতিক দেখলাম, নেক্সট আমরা সামাজিক দেখলাম, তারপর আমরা অর্থনৈতিক দর্শন এখন দেখে নিয়েছি। এখন আমরা নেক্সট যে পার্টটা দেখব সেটা হলো সংবিধান প্রণয়নের উদ্দেশ্য। এই যে সংবিধানটা প্রণয়ন করা হয় তার উদ্দেশ্য কি, আমরা যে কোনো একটা কাজ করি সেটা উদ্দেশ্য থাকে। তোমরা আজকে ক্লাসটা দেখছো, তোমাদের একটা উদ্দেশ্য রয়েছে, শুধু কি ক্লাসটা দেখবে, শুধু কি পড়বে, কারো ভালো লাগে না শুধু কোনো কিছু পড়তে তো ডেফিনেটলি ভালো লাগে না। তো খুব কম রেয়ার কেস এরকম আমি দেখেছি যে তাদের পড়তে ভালো লাগে। তো আমরা যখন আমাদের দরকার না পড়ে আমরা কোনো কাজই কিন্তু করি না। তো এখন তোমাদের দরকার হয়েছে যে তোমাদের এসটিজিটি পরীক্ষাতে পাশ করতে লাগবে, তোমাদের চাকরিটা পেতে লাগবে, সেই জন্য দরকারে পড়ে তোমরা ক্লাসটা করছো। এই যে চাকরি পাওয়াটা, পাশ করাটা, এটা এখন তোমাদের উদ্দেশ্য। তো সবকিছুর এরকম একটা উদ্দেশ্য থাকে। তো সংবিধানটাও যে প্রণয়ন করেছে এইটারও একটা উদ্দেশ্য রয়েছে, উদ্দেশ্য ছাড়া তো হয়নি, শুধু তো হয়নি, উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যগুলি কি দেখো, প্রথমত রাজনৈতিক স্থায়িত্ব কি, শক্তিশালী ও সুসংগঠিত সরকার নিশ্চিত করা। একটা দেশ চালাতে গেলে যে রাজনৈতিক দিক দরকার হবে, যে লিডারের দরকার হবে, সেই জন্য কি করা হয়, যাতে একটা দেশ ভালোভাবে চালানো যায়, যে সুন্দরভাবে যাতে চালানো যায়, পরিচালনা করানো যায়, সেই জন্য কিন্তু সংবিধানটা প্রয়োজন, সেই জন্য সংবিধানটা প্রণয়ন করা হয়, যাতে দেশটা যাতে শক্তিশালী হয়, দেশটা যাতে সুসংগঠিত ভাবে দেশটা চালানো যায়। আর দেশ চালাতে গেলে সরকার প্রয়োজন হবে, আর সেই সরকার যাতে সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে পারে,
একটা সুস্থভাবে যাতে দেশটা পরিচালনা করতে পারে। এই জন্যই সংবিধানটা প্রয়োজন। কারণ সরকার কি করবে বা কোন রুলসে থেকে তারা একটা কাজ করবে, তাদের হাতে কি ক্ষমতা থাকবে, এই সম্পূর্ণটা সংবিধানেই লেখা আছে। তো এই জন্যই সংবিধানটা প্রণয়ন করা হয়, যাতে বেসিক্যালি মেইন উদ্দেশ্যই হলো দেশটা সুন্দরভাবে চলে। দেশ সুন্দরভাবে চলতে গেলে সরকার সুন্দরভাবে গঠন করতে হবে, সরকার সুন্দরভাবে যে সুসংগঠিত সরকার নিশ্চিত করতে লাগবে। ওকে, তো এই জন্যই কিন্তু যাতে রাজনৈতিক স্থায়িত্ব থাকে, যে সংবিধানটা প্রণয়ন করা হয়, তার একটা উদ্দেশ্যটাই হলো রাজনৈতিক স্থায়িত্ব। নেক্সট, সামাজিক ন্যায়। সামাজিক ন্যায়ের জন্য, সমাজের ন্যায়ের জন্য কিন্তু সংবিধানটা প্রণয়ন করা হয়, সমাজের ভালোর জন্য। সমাজের ভালোর জন্য কিন্তু সংবিধানটা যে প্রণয়ন করা হয়। যেরকম অসাম্য দূর করা। ওকে, যাতে অসাম্য কি, মানে এই যে সাম্য রয়েছে, সাম্যটা তো ভালো, সবার মধ্যে তো যে সবাই সমান বা এই জিনিসটা আসে না, যে সবার মধ্যে যে ভেদাভেদ রয়েছে, লিঙ্গ ভেদাভেদ বলো, জাতি ভেদাভেদ, এই জিনিসটা যাতে না থাকে, এই জিনিসটা যাতে দূর করা যায়, এই জন্য সংবিধানটা প্রয়োজন। এই জন্য সংবিধান প্রণয়ন করা হয়। তো অসাম্য দূর করার জন্য জনগণকে সমান সুযোগ দেওয়া, প্রতিটা জনগণ যাতে সমানভাবে সুযোগ সুবিধা পেতে পারে, এই জন্য কিন্তু সংবিধানটা প্রয়োজন। এই জন্য সংবিধানটা প্রণয়ন করা হয়। এটা হলো আরেকটা উদ্দেশ্য। নেক্সট, অর্থনৈতিক উন্নয়ন। হ্যাঁ, অর্থনৈতিক উন্নয়নের জন্য কিন্তু সংবিধান প্রণয়ন করা প্রয়োজন। তার জন্য সংবিধান প্রণয়ন করা হয়েছে, অর্থনৈতিকভাবে যাতে উন্নয়ন করতে পারে। জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং উন্নয়নের সুযোগ তৈরি করা। জনগণের যে মৌলিক চাহিদা রয়েছে, সেই চাহিদা যাতে পূরণ করতে পারে বা উন্নয়ন করতে পারে। এখন আমাদের কোন একটা চাহিদা রয়েছে, আমাদের যে চাহিদা রয়েছে, এই চাহিদা পূরণ করার জন্য, এখন ধরো সামনে পুজো আসছে, পুজোর মধ্যে যে অনেকে চাহিদা, যে আমি ওই ড্রেস কিনবো, ওই ড্রেস কিনবো, আমি ঘুরতে যাব, আমি ওইটা কিনবো, ওইটা কিনবো। এই যে চাহিদা, এই চাহিদা কি আমার ইচ্ছা হলো আমি পেয়ে গেলাম? না, সেই জন্য আমাদের কি লাগবে? সেই জন্য আমাদের মানিটা প্রয়োজন, টাকা প্রয়োজন। এই যে অর্থনীতি বিষয় আসছে, এটা প্রয়োজন। এই জিনিসটা করতে গেলে কি একটা ইনকাম সোর্স প্রয়োজন হবে, আমার বা আমার ফ্যামিলি একটা ইনকাম সোর্স প্রয়োজন হবে। এখন ইনকাম সোর্সটা আমরা কোথায় পাবো? ইনকাম সোর্সটা কোনো না কোনো, ধরো কেউ যদি কোনো একটা জব করে সেখান থেকে পারছে, কোনো একটা বিজনেস হলে সেখান থেকে, বিজনেস হোক, যেটা জব হোক, গভর্নমেন্ট হোক, প্রাইভেট হোক, যেটাই হোক, সেটা যে পরিচালনা হচ্ছে, সেটাও কিন্তু কেউ না কেউ পরিচালনা করছে। তার উপরেও একটা, এখন আমি একটা বিজনেস শুরু করব, সেই বিজনেসটা শুরু করতে গেলে আমাদের গভর্নমেন্টের পারমিশন প্রয়োজন। গভর্নমেন্ট ওই জিনিসটা চালাচ্ছে, তারও একটা দেখবে যে আমি যে পারমিশন দেবো, তো সেটা কি ঠিক আছে কিনা, সেটা সমাজের জন্য ভালো হবে কিনা, সেটাও দেখতে লাগবে। তো এই যে এত কিছু বিষয়টা হচ্ছে, এই বিষয়গুলো কেন হচ্ছে, কেন এত কিছু পারমিশন বা এত কিছু আমাদের ভেবে চিন্তে একটা কাজ করতে লাগছে, বা একটা জিনিস করতে আমাদের কি যে মানিটা প্রয়োজন, এই জিনিসগুলো কোথা থেকে আসছে? এই সব কিছু কিন্তু যে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, যাতে এই সুন্দরভাবে চলে বা চাহিদাগুলি পূরণ করা যায় বা আমরা উন্নয়ন করতে পারি, সেই জন্য কিন্তু আমাদেরকে অনেক কিছু রুলস ফলো করতে লাগে। অনেক জায়গাতে এই ধরো আমি এখন যদি বলি আমি একটা ইনকাম করলাম, আমি চাহিদা পূরণ করতে হবে। এখন ইনকাম তো যেখানে গিয়ে আমি ইনকাম করতে পারবো না, আমার সেই একটা সোর্স লাগবে। সেই সোর্সটা ধরো আমি একটা কোনো কোম্পানিতেই গেলাম, সেই কোম্পানিটা কেউ না কেউ চালাচ্ছে, তো সে ওইটা পারমিশন নিয়ে সে জিনিসটা চালাচ্ছে, সেটা সরকার তাকে দিচ্ছে। তো ওই সরকারে কি রুলস রয়েছে, সে পারমিশন দেবে কিনা, সেই ক্ষমতাগুলি ব্যাপারে সংবিধানে রয়েছে। ওই জন্যই কিন্তু সংবিধানটা প্রয়োজন হয়। বোঝা গেল? তো এখানে কি রয়েছে, অর্থনৈতিক উন্নয়নের জন্য কিন্তু সংবিধান প্রণয়নের মানে একটা উদ্দেশ্য। নেক্সট, মানবাধিকার সুরক্ষা। মানবাধিকার যাতে সুরক্ষা, নাগরিকদের যে স্বাধীনতা বা অধিকার রক্ষা করা, যে নাগরিকরা তারা স্বাধীনতা পাচ্ছে কিনা, তাদের স্বাধীনতা যাতে বজায় থাকে, তারা যাতে কোনো একটা ওপিনিয়ন তারা সামনে রাখতে পারে, বা তাদের যে স্বাধীনতা রয়েছে, তাদের যে ফ্রিডম রয়েছে, কোনো একটা কিছু বলা, কোনো একটা কিছু করা, সেই জিনিসটা যাতে থাকে, বা তাদের অধিকার, তাদের যে অধিকারটা রয়েছে, তার মৌলিক অধিকার রয়েছে, তার যে যে জিনিসটা ডিজার্ভ করে, তার যে অধিকার রয়েছে, সেই জিনিসটা রক্ষা করা। আর সেই জিনিসটা তখনই রক্ষা হবে যখন সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী দেশটা চলবে। এই জন্য কিন্তু আইনটা প্রণয়ন করা হয়। তো এটা হলো মানবাধিকার সুরক্ষা, যে বেসিক্যালি মানুষের সুরক্ষার জন্য সংবিধান প্রয়োজন। নেক্সট, জাতীয় সংহতি। জাতীয় সংহতি কি, বিভিন্ন ধর্ম, ভাষা ও সংস্কৃতির মধ্যে ঐক্য বজায় রাখা। জাতীয় সংহতি মানে হলো, মানে এখন দেখো লিঙ্গ দিক থেকে আলাদা রয়েছে, মেল ফিমেল আলাদা রয়েছে, এলজিবিটি কিউ মানে এরকম আলাদা রয়েছে। তাছাড়া যেরকম ধরো রিলিজিয়নের দিক থেকে আলাদা রয়েছে, কালচারের দিক থেকে আলাদা রয়েছে, বিভিন্ন দিক থেকে এত আলাদা হওয়ার সত্ত্বেও আমাদের কিন্তু একটা পরিচয় আছে, যে আমরা ভারতবাসী। কি জাতি, ধর্ম, বর্ণ ডাজন্ট ম্যাটার,
ডাজেন্ট ম্যাটার, আমরা সবাই ভারতবাসী, তো সবার মধ্যে যাতে এই ঐক্যটা বজায় থাকে এই জন্য সংবিধান প্রয়োজন। এখন যে রুলস, আমার জন্য যে রুলস, তোমার জন্য সেই রুলস, অন্যদের জন্য সেই রুলস, আমাদের কারোর মধ্যে ভেদাভেদ কিন্তু নেই, সবাই আমরা সমান, আইনের চোখে সবাই সমান। এই জন্য সংবিধানে একটা উদ্দেশ্য হলো, খুব ইম্পর্টেন্ট, সংবিধানের একটা উদ্দেশ্য হলো যাতে বেসিক্যালি জাতি, ধর্ম, বর্ণ এগুলি যাতে বৈষম্য না করে সবার জন্য সমান সুযোগ সুবিধা দেওয়া হয়। এখন ধরো কেউ যদি কোনো একটা ক্রাইম করে, সে যেই হোক না কেন, সেই ক্রাইমের যে পানিশমেন্ট হওয়া দরকার সেই পানিশমেন্ট হবে, সে যেই হোক না কেন, ডাজেন্ট ম্যাটার। তো সংবিধান প্রণয়ন করার এটাও হলো আরেকটা ইম্পর্টেন্ট উদ্দেশ্য, যে সবাই সমান সুযোগ সুবিধা পাবে। ওকে, আর সবার মধ্যে একটা ঐক্য বজায় থাকবে, সবার মধ্যে একটা ঐক্য বজায় থাকবে, কে কোন জাতি, কোন ধর্ম, কোন বর্ণ, ডাজেন্ট ম্যাটার, সবাই একত্রে থাকবে, ঐক্য বজায় রাখবে, সবাই এক হয়ে থাকবে। ওইটাই হলো সংবিধানের আরেকটি অন্যতম উদ্দেশ্য। বুঝা গেল? তো এগুলি হলো সংবিধান প্রণয়নের কিছু ইম্পর্টেন্ট উদ্দেশ্য। আশা করি সম্পূর্ণটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন নেক্সট যে পার্টটা রয়েছে, সংবিধান প্রণয়নে মূল দৃষ্টিভঙ্গি। সংবিধান যে প্রণয়ন হয় তার যে মূল দৃষ্টিভঙ্গিটা সেটা কি? জনগণের প্রতিনিধি প্রক্রিয়া, জনগণের যে প্রতিনিধি প্রক্রিয়াটা, যেরকম যে সংবিধানটা যে প্রণয়ন করা হয়েছে তার যে মূল যে দৃষ্টিভঙ্গিটা, তারা সংবিধান যে এরকম সংবিধানে এই হবে, এই জিনিসগুলো থাকবে, সেটা কোথা থেকে এসেছে, কে ডিসাইড করেছে যে সংবিধানে এই ক্ষমতা থাকবে, এই রুলস থাকবে, এই রুলস এর অ্যাকর্ডিং হবে, এই জিনিসটা কে করেছে, এই মূল দৃষ্টিটা কোথা থেকে এসেছে? তো ওইটা কিন্তু জনগণের প্রতিনিধির প্রক্রিয়া। অর্থাৎ এই ধরো এখন দেশের জন্য কোনো একটা ডিসিশন নেওয়া হবে, এখন দেশের জন্য ডিসিশন নেওয়া হবে, কোনো একটা কিছু হয়েছে, একটা ডিসিশন নেওয়া হবে, আমরা এতজন মানুষ রয়েছি, এতগুলা রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল সব মিলে, সবাই কি মিলে একসাথে বসে ডিসিশন নেওয়া পসিবল? অফকোর্স নট। 140 কোটি মানুষ রয়েছে, সবার দ্বারা পার্সোনালি আলাদা আলাদা ডিসিশন নেবে বা একত্রে বসে সবাই ডিসিশন নেবে, এটা পসিবলই হবে না। সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা ভোট দিই, এটা আমাদের মৌলিক অধিকার। এই ভোটের মাধ্যমে আমরা কাউকে যে আমরা চুজ করি যে হ্যাঁ ওই পার্সনটা আমাদের হয়ে, ওই পার্সনটা যাবে, সে গিয়ে ওইখানে কথা বলবে, সে গিয়ে তাদের সাথে সেই ডিসিশনটা নেবে, আমাদের হয়ে সে যাবে, আমাদের সে প্রতিনিধি পাঠাবো আমরা সবাই মিলে, যে সবাই আমরা যেতে পারবো না, তো আমাদের সবার মধ্যে থেকে সে যাবে। ধরো ক্লাসের মধ্যে 10 জন স্টুডেন্ট রয়েছে, এখন 10 জন স্টুডেন্ট সবাই গিয়ে যে প্রিন্সিপাল স্যারকে কিছু, ম্যাডামকে কিছু বলবে, স্যারকে কিছু বলবে, দরকার নেই, সবাই তরফ থেকে একজন গিয়ে বলবো যে আমরা, যে স্যার ম্যাডাম আমাদের এই জিনিসটা প্রয়োজন। তো ওই একজনকে যে পাঠালো, সবাই মিলে চুজ করলো, হ্যাঁ তুই যা, ওই যে এটা কি করলো, এটাকে একটা প্রতিনিধি কিন্তু চুজ করে দিল। তো এরকমই হচ্ছে, তো আমরা ভোট দিচ্ছি, আমরা ভোট দিয়ে তাদেরকে যে রয়েছে তাদেরকে আমরা বানাচ্ছি, তারা গিয়ে কোনো একটা ডিসিশন নিচ্ছে, তারা গিয়ে কথাবার্তা বলছে। তো ওই রকম এরকম ভাবে কিন্তু সংবিধানটা কি হবে না হবে তারা ডিসাইড করে দেন। সংবিধানটা দেশে সবাই তো করেনি, মানে দেশে সবাই ডিরেক্টলি তো করেনি, তারা কাউকে না কাউকে পাঠিয়েছে প্রতিনিধি হিসাবে, ভোটের মাধ্যমে বা ডিসিশনের মাধ্যমে, তারা গিয়ে তারা ডিসিশনটা নিয়েছে কি হবে না হবে। তো এইভাবেই কিন্তু জনপ্রতিনিধি, জনগণের প্রতিনিধির প্রক্রিয়া, মানে জনগণের দ্বারা যে প্রতিনিধিকে পাঠানো হয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে সংবিধানটা প্রণয়ন করা হয়েছে, বা কি হবে না হবে সেই জিনিসটা ডিসাইড করা হয়েছে। সংবিধান সাধারণ মানুষের চাহিদা ও মতামতের ভিত্তিতে তৈরি, আর সংবিধানটা সাধারণ মানুষের কি চাহিদা বা তাদের কি মতামত রয়েছে সেই অ্যাকর্ডিং সংবিধানটা কিন্তু তৈরি হয়েছে। এখন মানুষ কি, আমরা সবাইকে গিয়ে মতামত দিয়েছিলাম, বা যখন হয়েছিল যারা ছিল তখন তো আমরা তো জন্মই হয়নি, তো তখন কি সবাই গিয়ে কি মতামত দিয়েছিল? না, সবাই মতামত মানে সবাই ডিরেক্টলি মতামত নেয়নি, তাদেরকে মতামত বা কি ডিসিশন, সবাই মিলে ডিসিশন নিয়ে একজনকে ধরো লিডার বানালো, তাকে পাঠালো যে হ্যাঁ তুমি যাও, তুমি গিয়ে ওই ডিসিশনটা নাও। তো এরকম করে কিন্তু একটা বলতো একটা কমিটি হয়েছিল, তারা মিলে কিন্তু সেই সংবিধানটা, তারা যে সংবিধানটা লিখেছিল, তারপর সেটা আস্তে আস্তে প্রণয়ন করা হয়েছে রুলস এর অ্যাকর্ডিং। ওকে, তারপর রয়েছে আইনের শীর্ষত্ব অর্থাৎ সুপ্রিমেসি অফ ল। রাষ্ট্র ও নাগরিক উভয় আইন অনুসারে পরিচালিত হবে। নেক্সট কি রয়েছে মূল আরেকটি দৃষ্টিভঙ্গি, রাষ্ট্র এবং নাগরিক, যে এই যে একটা রাষ্ট্র বা যে রাষ্ট্রের সে প্রতিটা নাগরিকই উভয় কি করবে, আইন অনুসারে মানে পরিচালিত হবে। এখন আমি আমার ইচ্ছা মতো একটা কাজ তো করলেই হবে না, আমার রুলস থেকেই আমার একটা কাজ করতে লাগবে, রুলসের বাইরে গিয়ে আমি তুমি আমরা কেউ কোনো কাজ করতে পারবে
না আমি পারবো, না তুমি পারবে, না দেশের প্রধানমন্ত্রীও পারবে, যে রুলস এর বাইরে গিয়ে কেউ কোনো কাজ করতে পারবে না। যে কোনো সেই সরকার হোক, সে কোনো যে সাধারণ জনগণ হোক, আমাদের মতো আমরা কেউ রুলস এর বাইরে গিয়ে কোনো কিছু করতে পারবো না। আর এই জন্য সংবিধানটা প্রণয়ন করা হয়েছে। তার কারণ হলো যে যা খুশি করলে তো একটা দেশ কিভাবে চলবে, সুন্দরভাবে তো চলবে না। একটা রুলস থাকে, রেগুলেশন থাকে, একটা ডিসিপ্লিন থাকে, এই জন্যই কিন্তু একটা আইন তৈরি করা হয়েছে, যেটাই হলো সংবিধান। তারপর জনগণের অধিকার নিশ্চিতকরণ ওকে, জনগণের যে অধিকার রয়েছে সেটা নিশ্চিত কর, মানে জনগণের কি অধিকার রয়েছে সেই জিনিসটা যাতে নিশ্চিত থাকে, সেই জিনিসটা যাতে সবাই যাতে পায়, সেটা নিশ্চিত করা হয়। এখন আমি কোনো একটা কাজ করবো, একটা ডিসিশন নেবো, সেটা নিশ্চিত করতে লাগবে কিন্তু আমার, যে আমি এটা করবোই, একটা নিশ্চিত করতে লাগবে। যেরকম আমাদের এখন নিশ্চিত করা দরকার যে আমার পড়তেই লাগবে, আমাকে এখন পরিশ্রম করতেই লাগবে, তবেই আমি এসটিজিটি এক্সামটা ক্র্যাক করতে পারবো। তো এরকম যাতে সাধারণ জনগণের যে অধিকার রয়েছে সেই জিনিসটা যাতে মানে নিশ্চিত হয় যে হ্যাঁ তার এই অধিকার রয়েছে, প্রতিটা পার্সন এই অধিকারগুলি, মৌলিক অধিকারগুলি পাবে, এই জন্য কিন্তু আইন প্রণয়ন করা হয়, সংবিধানটা প্রণয়ন করা হয়েছে। সেই প্রতিটা জিনিস সংবিধানে উল্লেখ করাই আছে। নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণ, আর মৌলিক অধিকারগুলি কি কি থাকবে আর সেগুলি কিভাবে সংরক্ষণ করা যাবে, সংরক্ষণ করা দরকার, প্রতিটা নাগরিক কিভাবে পাবে, সম্পূর্ণ জিনিস কিন্তু লেখা আছে কিসে, সংবিধানে। নেক্সট, নৈতিক ও ন্যায়পরায়ণ দিক। ওকে, নৈতিক ও ন্যায়পরায়ণ দিকে সংবিধান ন্যায় ও নৈতিকতার ভিত্তিতে দেশ পরিচালনার নির্দেশনা দেয়। মানে সংবিধানটা ন্যায় ও নৈতিকতার ভিত্তিতে দেশটা কিভাবে পরিচালনা হবে, কোনটা দেশের জন্য ভালো হবে, একটা মোরালিটি রেখে, যে নৈতিকতার দিকটা দেখে যে এইভাবে করলে দেশটা ভালোভাবে চালানো যাবে, সেই অ্যাকর্ডিং কিন্তু মানে সংবিধানটা প্রণয়ন করা হয়। এই জন্যই সংবিধান প্রণয়ন করা হয়। তো এটি হলো সংবিধান প্রণয়নের যে মূল দৃষ্টিভঙ্গি রয়েছে, সেই দৃষ্টিভঙ্গি। বোঝা গেল? নেক্সট রয়েছে সংবিধান প্রণয়ন ও সংবিধানের প্রয়োজনীয়তা। এই যে সংবিধানটা প্রণয়ন করা হয়, সংবিধান প্রণয়ন মানে সংবিধানটা যে লাগু করা হয়েছে, প্রণয়ন করা হয়েছে, এবং তার কি প্রয়োজনীয়তা, অর্থাৎ নিড, একটা পার্ট ছিল না, নিড অফ কনস্টিটিউশন। সংবিধান কেন প্রয়োজন, এই প্রয়োজন কেন? তো এটা তো আমরা এক কথায় বলতে পারি সংবিধান কেন প্রয়োজন। একটা দেশ ভালোভাবে চালাতে গেলে আমাদের কিছু রুলস রেগুলেশনের প্রয়োজন হয়, আর সেই রুলস গুলি কি হবে না হবে, সেই রুল বুকটা, সেটা একটা বুকে লেখা আছে, সেটাই হলো সেই রুল বুকটাই হলো সেই আইনগুলি হলো সংবিধান, যেটা হলো দীর্ঘতম লিখিত সংবিধান। এই জন্যই আমাদের সংবিধান প্রয়োজন। তো এগুলি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব এখানে, কারণ আমাদের একটা পরীক্ষাতে কম্পিটিটিভ এক্সামে পাশ করতে গেলে, এসটিজিটি বলো, পিজিটি বলো, যে কোনো কম্পিটিটিভ এক্সাম পাশ করতে গেলে আমাদের কনসেপ্ট পড়তে লাগবে, আর সেই কনসেপ্টটা আমরা তোমাদেরকে প্রোভাইড করব। এতটুকু বলতে পারি, তোমাদেরকে বেস্ট দেওয়ার চেষ্টা করবো যে তোমরা ক্লাসে কিছু না কিছু ডেফিনেটলি শিখে যাবে। ওকে, আর তাছাড়া তোমাদের আমি একটু সময় নিচ্ছি, তোমরা যদি মনে করো যে তোমরা আমাদের এখানে অফলাইন ক্লাস করবে, সেটা করতে পারো, সেই সুবিধা আছে। যদি ভাবো যে অনলাইন ক্লাস করবে, তোমরা বাড়িতে বসে এনি টাইম ক্লাসেস করবে, এখন সেখানে একদম কনসেপ্ট ওয়াইজ ক্লাসেস পেয়ে যাবে, একটা ক্লিকের মাধ্যমে সম্পূর্ণ সিলেবাসের গুলা ক্লাসেস পেয়ে যাবে, তোমাদের ইচ্ছা মতো ক্লাসেস করতে পারবে। সেটা তোমরা দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে অনলাইন কোর্স আছে, যেটা প্রাইস হলো মাত্র 1999। সেই অনলাইন কোর্সটা তোমরা পেয়ে যাবে, 4টা সাবজেক্টে টপিক ওয়াইজ ক্লাসেস, অনলাইন পিডিএফ নোটস, টপিক ওয়াইজ মক টেস্ট, দেন ফুল লেন্থ মক টেস্ট, সম্পূর্ণটা পেয়ে যাবে সেই এসটিজিটি ভিক্টোরি বেস, যেটা দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। ওকে, আর তাছাড়া যদি ভাবো যে তোমরা হার্ড কপি নোটসটা নেবে, সেটাও নিতে পারো। সেটা নিতে চাইলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। আর তাছাড়া তোমরা যারা যারা নোটস নিয়েছো বা নোটসটা নেবে, তাদের জন্য রয়েছে স্পেশাল ভাবে একদম টপিক ওয়াইজ অনলাইন মক টেস্ট, যেটা আগামী 20 তারিখ থেকেই কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো যারা যারা 20 তারিখের আগে নেবে, তোমরা কিন্তু একদম একটা মক টেস্টও মিস যাবে না। 20 তারিখের পরে হলে কিন্তু কিছু মক টেস্ট মিস হতে পারে। তো যারা যারা 20 তারিখের আগে নিতে যাও, তোমরা শীঘ্রই যোগাযোগ করো। আর 20 তারিখ থেকে মক টেস্ট শুরু হয়ে যাবে, টপিক ওয়াইজ মক টেস্ট। কাদের জন্য? যারা মেটেরিয়ালস নিয়েছো বা নেবে, তোমাদের জন্য থাকবে একদম ফ্রিতে, আলাদাভাবে কোনো পে করতে লাগবে না। ওকে, আর বাকি ডিটেলস এর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিও। আর তাছাড়া আরেকটা ইনফরমেশন দেওয়ার, এসটিজিটি আর্টস এর জন্য ইংলিশ ভার্সনটাও আছে, অনেকে বলেছিলে, তো তোমরা ইংলিশ ভার্সন নিতে চাইলে সেটাও কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, যেটা পড়াচ্ছিলাম তোমাদের, দেখো সংবিধান প্রণয়ন বা সংবিধানের কি প্রয়োজনীয়তা। প্রথমে আছে দেখো সংবিধান,
সংবিধান হলো রাষ্ট্রের মৌলিক আইন। সংবিধানটা হলো রাষ্ট্রের মৌলিক আইন। আগে আমরা দেখলাম সরকারি কাঠামো, ক্ষমতা, সীমা এবং নাগরিকের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করা। অর্থাৎ সংবিধানটা একটা আইন, সরকারের কি কাঠামো হবে না হবে, কার ক্ষমতা কিরকম হবে, ক্ষমতার একটা সীমা থাকে, এরকম কারোর ক্ষমতার বাইরে গিয়ে একটা কাজ করতে পারবে না। তারপর যেরকম নাগরিকের কি অধিকার রয়েছে, কি কি দায়িত্ব রয়েছে। শুধু এখন এরকম তো হবে না যে আমাদেরকে সংবিধান হিসেবে একটা দায়িত্ব জামা দিয়ে দিল, তোমার এই অধিকার, কিন্তু এসে আমরা কোনো নিজে থেকে দায়িত্ব পালন করবো না, এরকম না। এই ধরো আমাদের যে আমাদের রয়েছে, আমাদের কিছু কর্তব্য রয়েছে, সেই কর্তব্যগুলো করা দরকার। আমাদের যেরকম ট্যাক্স পে করা দরকার, আমাদের যেরকম ধরো যে ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে, তো সেটাকে সম্মান দেওয়া দরকার, বা আরো অনেক দায়িত্ব রয়েছে, সেগুলা কিন্তু আমাদের করা দরকার এজ এ যে মানে নাগরিক, ভারতীয় নাগরিক হিসাবে। তো এই সবগুলি কিন্তু সংবিধানের মধ্যে আছে। একটি রাষ্ট্র পরিচালনা মূল নীতি, একটি রাষ্ট্র পরিচালনার মূল নীতি ন্যায় ও সামাজিক সাম্যের ভিত্তি স্থাপন করে। যে একটি রাষ্ট্র পরিচালনা করতে গেলে তার যে মূল নীতি বা প্রিন্সিপাল গুলি, সেটা ন্যায় বা সামাজিক সাম্যের ভিত্তিতে, মানে কোন জিনিসটা করলে সবার মধ্যে একতা বজায় থাকবে, সবাই সমান সুযোগ পাবে, বা সবার জন্য ভালো হবে, রাষ্ট্রের জনগণের কল্যাণ হবে, সেই জিনিসটার উপর বেস করেই কিন্তু সংবিধানটা রচনা করা হয়েছে। ওকে, তো এটাই হলো সংবিধান, যেটা আগেও আমরা পড়েছি, বা এখানেও আমি একটু আবার দিয়ে দিলাম। আচ্ছা, তো সংবিধানের যে প্রয়োজনীয়তা, ওকে, নিড অফ কনস্টিটিউশন, যেটা কনস্টিটিউশন ডিজাইনের 2 নম্বর যে পার্টটা রয়েছে, নিড ফর কনস্টিটিউশন। প্রথমে রয়েছে কি রাজনৈতিক স্থায়িত্ব ও শাসন। সংবিধানে দেশের শাসন ব্যবস্থাকে সুসংগঠিত ও স্থিতিশীল করে। এটি সরকারের ও প্রশাসনের ক্ষমতা, কর্তৃত্ব ও সীমা নির্ধারণ করে। অর্থাৎ সংবিধান কি করে, যে রাজনৈতিক স্থায়িত্ব বা শাসনের মধ্যে আসবে কি, সংবিধান দেশের যে শাসন ব্যবস্থাটা রয়েছে, যে কিরকম কি হবে না হবে, তার যে শাসন ব্যবস্থাটা রয়েছে, সেই শাসন ব্যবস্থাটাতে সুসংগঠিত হতে পারে, সুন্দরভাবে হতে পারে, স্থিতিশীল হতে পারে, স্থিতিশীল করে। এবং এটি সরকার ও প্রশাসনের যে ক্ষমতা, বা সরকারের বা সেই প্রশাসনটার কি ক্ষমতা থাকবে, সেই গণতন্ত্রের কি ক্ষমতা থাকবে, সেই সরকারের কি ক্ষমতা থাকবে, তার হাতে কি পাওয়ার থাকবে, কোন কাজটা করবে না করবে, সেই যে ক্ষমতাটা বা তার যে কৃতিত্বটা থাকবে, বা তার যে সীমা থাকবে, যে এই তার এই ক্ষমতার বাইরে গিয়ে অন্য কাজ করতে পারবে না, এইগুলি নির্ধারণ করা হবে, সেই সংবিধানে দেওয়া আছে। আর এইগুলি না করলে দেখো কি হবে, এখন যদি এরকম কোনো লিমিটেশন না থাকে, একটা যদি দেওয়া হয় যে হ্যাঁ এই সরকার আছে, ধরো প্রাইম মিনিস্টার, বলো প্রাইম মিনিস্টার এই কাজ আছে, তো ওই কাজগুলি করবে, এই কাজগুলির বাইরে অন্য কাজ করতে পারবে না। কারণ এখন যদি এরকম রুলস না থাকতো যে এই কাজগুলি প্রাইম মিনিস্টার, এই কাজগুলি হলো যে প্রেসিডেন্টের, এরকম যদি না থাকতো, তাহলে যে যা খুশি তাই করতো। তো ওই রুলস গুলি আছে বলেই যে প্রাইম মিনিস্টারের কাজই করে, যে প্রেসিডেন্টের কাজই করে, বা অন্যান্যরা তাদের নিজস্ব কাজই করে, তার বাইরে, তার যে সীমানার বাইরে গিয়ে অন্য কাজ কিন্তু করে না। তার যে কাজ রয়েছে, মেইন কাজ, সেটাই কিন্তু করে। যদি এরকম না থাকতো, তাহলে হয়তো বা কি হতো, অন্যরকম সিচুয়েশন হতো, ওই যে কোনো প্রবলেমেটিক সিচুয়েশন যাতে না হয়, দেশটা যাতে ভালোভাবে চলে, এই জন্য সংবিধানটা ইম্পর্টেন্ট, এই জন্য সংবিধানের প্রয়োজন। তার জন্য তো বলা হয়েছে নিড ফর কনস্টিটিউশন, সংবিধান কি প্রয়োজনীয়তা। ওকে, উদাহরণ হিসেবে বলতে গেলে ভারতের শক্তি বিভাজন, ভারতের যে শক্তি বিভাজন আছে, মানে ভারতের মধ্যে যে শক্তিটা আছে, একটা যে এত বড় দেশ, এই ভারতবর্ষটা বিশাল একটা দেশ, একটা ডাইভার্স কান্ট্রি, এত ধরনের মানুষ, বা রিলিজিয়ন দিক থেকে ডিফারেন্ট, বা তাদের যে জেন্ডার দিকে ডিফারেন্ট, বা তাদের কালচার ডিফারেন্ট, বা ড্রেসিং সেন্স, ফুড, বা জিওগ্রাফিক্যাল বিভিন্ন দিক থেকে ডিফারেন্স রয়েছে। এত কিছু থাকা সত্ত্বেও সবাই ভারতবর্ষ, সবাই কিন্তু মানে একটা ঐক্যতা রয়েছে, এটা সংবিধানের কারণেই কিন্তু আছে। তো ওইটা যে এখন এই এত বড় ভারতবর্ষ চালাতে গেলে একা কেউ পারবে না, সেটার জন্য কি করতে লাগবে, সেটার জন্য সবার মধ্যে কাজটা ডিভাইড করে দিতে লাগবে, যে সেন্ট্রালের এই কাজ, বা এখনকার শাসন বিভাগের এই কাজ, বা এখন বললো যে বিচার বিভাগের এই কাজ, বা যে আইন বিভাগের এই কাজ, সবার মধ্যে কাজ ভাগ করে দেওয়া হলো। ভাগ করতে কি হচ্ছে, কাজটা সুবিধা হয়ে গেছে, তবে দেশটা প্রণয়ন করতেও, দেশটা চালাতেও সুবিধা হয়েছে। তো ওইটাই কিন্তু দেশে ভারতের যে শক্তির বিভাজনটা হয়েছে, মানে শক্তিটা মানে আলাদা আলাদা করা হয়েছে, ডিভাইড করা হয়েছে। যেরকম 3টা ভাগে কি কি, লেজিসলেটর, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, অর্থাৎ সংবিধান অনুযায়ী নিশ্চিত করা হয়েছে। এই লেজিসলেটর কি কাজ হবে, বা এক্সিকিউটিভের কি কাজ হবে, জুডিশিয়ারি কি কাজ হবে, কোনটার আন্ডারে কি থাকবে না থাকবে, সম্পূর্ণ জিনিস সংবিধানে কিন্তু লিখিতভাবে আছে। যেরকম ধরো আমি যদি বলি লেজিসলেটরের কথা বলি,
এটার মধ্যে কি এটার মধ্যে কিন্তু যে সেন্ট্রাল থাকবে, ধরো সেন্ট্রাল লেভেলে কি রয়েছে, সেন্ট্রাল লেভেলে রয়েছে লোকসভা রয়েছে, আর এদিকে কি রয়েছে, রাজ্যসভা রয়েছে। লোকসভার মধ্যে লোকজন রয়েছে, রাজ্যসভার মধ্যে সদস্য রয়েছে, লোকসভা রাজ্যসভা মিলিত হয়ে পুরো সেন্টারটা যে চালিত হয়, আর রাষ্ট্রপতি তো আছেই। তাছাড়া যদি আমি স্টেট লেভেলে বলি, স্টেট লেভেলে হলে কিরকম রয়েছে, স্টেট লেভেলে হলে যেরকম বিধানসভা রয়েছে, বিধানসভা রয়েছে, তারপর যেরকম বিধান পরিষদ রয়েছে, বিধান পরিষদ রয়েছে। এখন সব রাজ্যের মধ্যে, এগুলি রাজ্যের ক্ষেত্রে, বাট সব রাজ্যের মধ্যে বিধানসভার বিধান পরিষদ আবার নেই। কোনো রাজ্যে দুইটা আছে, কোনো রাজ্যে আবার একটাও আছে, সেটা আলাদা বিষয়। যেরকম আমাদের ত্রিপুরাতেই কিন্তু একটা রয়েছে, বিধানসভা রয়েছে। আমাদের ত্রিপুরা বিধানসভার যে সদস্য সংখ্যা কিন্তু 60 জন। তো এটা অন্য ক্লাসের একটা বিষয়, তো এখানে আমি আর ডিসকাস করছি না। তো এখানে দেখো সেন্ট্রালে রয়েছে, এদিকে লোকসভা রাজ্যসভা, তারপর স্টেটের ক্ষেত্রে যেরকম বিধানসভা বিধান পরিষদ রয়েছে, তো এটা এক্সিকিউটিভ লেজিসলেটিভ পার্টি চলে এসেছে, তো তাদের এই কাজ, তো কাজ ডিভাইড করে দেওয়া হলো, কাজ সুবিধা হয়ে গেল। এক্সিকিউটিভে যদি বলি, এক্সিকিউটিভের ক্ষেত্রে আসছে যেরকম ধরো যদি আমি সেন্ট্রাল লেভেলে বলি, সেন্ট্রাল লেভেলে যেরকম প্রেসিডেন্ট রয়েছে, প্রেসিডেন্টের পরে যেরকম ভাইস প্রেসিডেন্ট রয়েছে, মানে রাষ্ট্রপতি রয়েছে, উপরাষ্ট্রপতি রয়েছে, তারপর যেরকম প্রাইম মিনিস্টার রয়েছে, তারপর তাদের যে তাদের মন্ত্রিসভা রয়েছে, মন্ত্রী পরিষদ রয়েছে, সেই মন্ত্রী পরিষদরা রয়েছে। তারপর আমি যে স্টেটের ক্ষেত্রে বলি, স্টেটের ক্ষেত্রে যেরকম রয়েছে গভর্নর রয়েছে, রাজ্যপাল রয়েছে, তারপর যেরকম সিএম রয়েছে, ওকে, তো তাদের যে মন্ত্রী পরিষদ রয়েছে তারা রয়েছে এক্সিকিউটিভের ক্ষেত্রে। যদি বিচার জুডিশিয়ারি ক্ষেত্রে বলি, মানে বিচার বিভাগের ক্ষেত্রে সবচেয়ে সর্বোচ্চ রয়েছে কি, সুপ্রিম কোর্ট, সবচেয়ে সর্বোচ্চ রয়েছে সুপ্রিম কোর্ট। তার নিচে রয়েছে হাইকোর্ট, যেটা রাজ্যের মধ্যে থাকে, হাইকোর্ট যেরকম আমাদের ত্রিপুরার যে হাইকোর্ট আছে, যেটা 2013 সালে যে হাইকোর্টটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর যেরকম তার নিচে যে অন্যান্য আদালত, এই অধস্তন জেলা আদালত যেগুলো রয়েছে, দায়রা আদালতে নল, এই সবগুলো রয়েছে তার নিচে। তো এইগুলির মাধ্যমে যে বিচার বিভাগের কাজ এইটা, এক্সিকিউটিভের কাজ হলো এইটা, আবার এখানে বলা হয়েছে যে লেজিসলেটিভের কাজ হলো এইটা। তো কাজগুলি কি সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, তো সবাই যার যার জায়গা থেকে যার যার কাজ করছে, তো দেশটা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আর এই যে কাজগুলি ভাগ করে দেওয়া, কাকে কোন কাজটা দেওয়া, এই সব কিছু মেনশন করা আছে কিসে, সংবিধানে। এই জন্যই সংবিধানটা প্রয়োজন, ওকে, এই জন্যই কিন্তু সংবিধানটা প্রয়োজন, আদারওয়াইজ অনেক প্রবলেম হয়তো। এখন আমাদের একটা প্রবলেম হলো, আমরা কোনো একটা কেসের জন্য ফাইল করব, আমরা ইচ্ছা করলে যে একদম সুপ্রিম কোর্টে গিয়ে করতে পারবো না, বা করতে অনেকটা প্রবলেম হতে পারে। তো আমরা যে এক একটা স্টেপ বাই স্টেপ গেলাম, বা এই ডিপার্টমেন্টে এই কাজ, ওই ডিপার্টমেন্টে এই কাজ, তো আলাদা আলাদা জায়গায় রয়েছে, সবাই যার যার কাজ করছে, তাতে করে দেশটা সুন্দরভাবে চালনা করা হচ্ছে। ওকে, এই জন্যই সংবিধানটা প্রয়োজন। বোঝা গেল সংবিধানের যে প্রয়োজনীয়তা রয়েছে। তারপর দেখো আরো কিছু পয়েন্ট রয়েছে, আইন ও নিয়মের শীর্ষত্ব, অর্থাৎ সুপ্রিমেসি অফ ল। সংবিধান নিশ্চিত করে যে রাষ্ট্র ও নাগরিক উভয় আইনের প্রতি বাধ্য, এটি আইনহীনতা এবং ক্ষমতার অপব্যবহার রোধ করে। ওকে, তো এই যে এই জিনিসটা কি করে, সুপ্রিমেসি অফ ল, এই যে আইনটা কেন প্রয়োজন, আইনটা হলো এরকম একটা জিনিস আমরা বলতে পারি, যেটা কেউ লঙ্ঘন করতে পারবে না। যদি সে আইনটা না মানে, আইনের অনুযায়ী সে কাজ না করে, তাহলে তাকে কিন্তু পানিশমেন্ট পেতে লাগে, তাকে শাস্তি পেতে লাগে। এখন সে যেই হোক, সেটা আমি হই, তুমি হোক, বা যে কোনো কেউ হোক না কেন, আইনের চোখে সবাই সমান। ওকে, আইনের চোখে সবাই কিন্তু সমান। তো ওই সংবিধান ওই জিনিসটা নিশ্চিত করে দেয়। সংবিধানের মধ্যে রুলস আছে যে মানে কোন আইনের জন্য কোন আইনটা কিভাবে প্রণয়ন করা হবে, কেন প্রণয়ন করা হবে, সেটা আছে। তো ওই সংবিধানে ওই জিনিসটা যে একদম কনফার্ম করে দেয় যে আইন সবার চোখে সমান। এখন সেটা রাষ্ট্র হোক বা নাগরিক হোক, সবার ক্ষেত্রে সবাই আইনটা মানতে বাধ্য, সবাই সেই রুলস মানতে বাধ্য। এই রুলস এর অ্যাকর্ডিংই কাজ করতে লাগবে, তার বাইরে সে কাজ করতে পারবে না। আর এই জিনিসটা কেন দেওয়া হয়েছে, যাতে কেউ অপব্যবহার না করতে পারে, তার ক্ষমতা অপব্যবহার না করতে পারে, কেউ যাতে আইন লঙ্ঘন করতে না পারে, আইন মানে এরকম হয় আমি আইন মানবো না, এরকম যাতে কেউ না করতে পারে। বা তার এই ক্ষমতা, এখন ধরো কেউ একজন পাওয়ারফুল ব্যক্তি, কেউ এরকম পজিশনে রয়েছে, ধরো আমি পলিটিক্স এর ক্ষেত্রে বলি, কেউ এরকম পজিশন রয়েছে, সে যাতে তার যে ক্ষমতা যে রয়েছে, ক্ষমতাটার অপব্যবহার, খারাপ দিকে কোনো ব্যবহার না করতে পারে, এই জন্যই সংবিধানটা প্রয়োজন। বুঝা গেল? নেক্সট উদাহরণ রয়েছে, সরকার কোনো নাগরিকের অধিকার হরণ করতে পারবে না। একটা এক্সাম্পল, যেরকম সরকার কোনো নাগরিকের, যে সরকার যদি ইচ্ছা হয় যে না আমি এবারে সরকারে এসেছি, আমি এখন আর কাউকে ভোট দিতে পারবো না, এই জিনিসটা যাতে না করতে পারে। কারণ ভোট দেওয়া এটা আমাদের অধিকার, এটা আমাদের সবার অধিকার, আমরা ভোট দেওয়া এটা আমাদের একটা মৌলিক অধিকার। তো এখন যদি এরকম হয়, যেরকম রুলস যদি না থাকতো, যে যা খুশি করতে পারতো, আইনের এরকম হতো যে কোনো আইনটাই নেই, তাহলে তো যে সরকার আসতো সেই সবসময় থাকতো
নির্বাচনী হতে দিত না, প্রবলেম হয়ে যেত। ওই জিনিসটা যাতে না হয় এই জন্যই সংবিধানটা প্রয়োজন। নেক্সট, নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষা। নাগরিকদের যাতে তাদের মৌলিক অধিকারগুলি সুরক্ষা থাকে সেই জন্য কিন্তু সংবিধানটা প্রয়োজন। সংবিধান নাগরিকের মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস দেয়। সংবিধান কি করে নাগরিকদের কি কি মৌলিক অধিকার হবে, যে আমরা কোন কোন মৌলিক অধিকারগুলি পাচ্ছি, কি কি হবে সেটা সংবিধানে মেনশন আছে। এর মাধ্যমে ধর্ম, জাতি, লিঙ্গ, বয়স বা আঞ্চলিক বৈষম্য থেকে রক্ষা পাওয়া যায়। অর্থাৎ এর মাধ্যমে কে কোন ধর্মে রয়েছে, কোন জাতি রয়েছে, কোন বর্ণ রয়েছে, কোন সোসাইটি থেকে বিলং করে, ডাজন্ট ম্যাটার, এগুলি দেখে না, সবাই সমান। তো সবাই সমান, সবাই সমান সুযোগ পাবে, সবাই মৌলিক অধিকার পাবে। তো ওই জিনিসটা নিশ্চিত করে কে? সংবিধান। সংবিধান, এই জন্যই সংবিধান এত প্রয়োজন। উদাহরণ সমান সুযোগ, ওই সমান সুযোগের জন্য বাক স্বাধীনতা, মানে এখন আমাদের কাছে কিন্তু সেই ফ্রিডম আছে যে আমার যে ওপিনিয়ন, সেটা ওপিনিয়নটা অন্য কারো খারাপ লাগতেই পারে, বাট আমার ওপিনিয়নটা যেটা সেটা বলার অধিকার আমার আছে, সে ফ্রিডম আমার আছে, সেই ফ্রিডমটা আমাদের সবারই আছে। তো এটাই হলো বাক স্বাধীনতা। নেক্সট, ধর্মীয় স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা। এখন কে কোন ধর্ম, এখন ধরো কেউ একজন হিন্দু ধর্ম থেকে বিলং করে, সে এখন ইচ্ছে হলো সে খ্রিস্টান ধর্ম নেবে, তো তাদের সে কেউ তাকে মানা করতে পারবে না। তো এখন কে কোন ধর্মটা মানবে সেটা কমপ্লিটলি তার উপর ডিপেন্ড করে, তার সেই স্বাধীনতা আছে। ওকে, তো এগুলি হলো যে কিছু নিট, প্রয়োজন, কিসের? সংবিধানের প্রয়োজনীয়তা। নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষা করার জন্য সংবিধান প্রয়োজন, সংবিধানটা প্রয়োজন। তারপর আরো কিছু পয়েন্ট রয়েছে, দেখো, সামাজিক ন্যায় ও সমতা। সামাজিক ন্যায় ও সমতার মধ্যে আসবে সংবিধান সমাজের ন্যায় ও সমতা নিশ্চয়তা দেয়। সংবিধান কি করে সমাজের মধ্যে একটা ন্যায় থাকে, সমতা থাকে, সবার মধ্যে সমান, সবাই সমান, এই জিনিসটা নিশ্চয়তা দেয়। যেরকম এটি দারিদ্র, অসাম্য, বৈষম্য দূর করতে রাষ্ট্রকে দায়িত্ব দেয়। উদাহরণ, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অনুযায়ী দারিদ্র হ্রাস, শিক্ষার সুযোগ সম্প্রসারণ। ওকে, তো অর্থাৎ সংবিধান কি করে, সংবিধান এই জিনিসটা নিশ্চিত করে যে সবাই মানে ন্যায় বিচার পাচ্ছে কিনা, সবাই ন্যায় পাচ্ছে কিনা, যে সবাই মানে সমতা, সবার মধ্যে সমান জিনিসটা হচ্ছে কিনা, সমান সুযোগ সুবিধা পাচ্ছে কিনা, সেই জিনিসটা নিশ্চয়তা করে সংবিধান। ওকে, যাতে যেরকম ধরো এই জিনিসটা কেন করা হয়, এই যে দরিদ্রতা দূর করার জন্য, বা অসাম্য যাতে না হয়, বা কার মধ্যে বৈষম্যটা যাতে, ধরো লিঙ্গগত বৈষম্য হতে পারে, জাতিগত বৈষম্য হতে পারে, এই জিনিসটা যাতে না হয় এই জন্য সংবিধানটা ইম্পর্টেন্ট। ওকে, আর রাষ্ট্রের কল্যাণের জন্য যে দরিদ্রতা কমানো যায়, আর দরিদ্রতা হ্রাস করানো যায়, বা যে শিক্ষা রয়েছে, শিক্ষার সুযোগ সবাই পেতে পারে, এই জন্য কিন্তু ডিপিএসপিরও কিছু মূলনীতি দেওয়া হয়েছে, সেগুলিও কিন্তু সংবিধানে উল্লেখ করা আছে। তারপর রয়েছে নেক্সট পয়েন্ট, অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি। সংবিধান রাষ্ট্রকে নির্দেশ দেয় অর্থনৈতিক নীতি ও দিক নির্দেশনা প্রণয়নের জন্য। এটি দেশের সকল নাগরিকের সমান সুযোগ অর্থনৈতিক অংশগ্রহণে নিশ্চিত করে। উদাহরণ, কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সমান নীতি। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক দিক থেকে উন্নয়ন করতে হয়, সমৃদ্ধি হতে পারে, সবাই যাতে বেসিক্যালি এরকম পর্যাপ্ত পরিমাণ ইনকাম করতে পারে, সেই সুযোগ সুবিধা সবাইকে দেওয়া হবে। সে সবাই সমান সুযোগ, এরকম হবে না যে কেউ একটা কাজ করতে গেল, যে তাকে আমি কাজটা করতে দেবো না, সে অন্য জাতি থেকে বিলং করে, সে অন্য একটা সোসাইটি থেকে বিলং করে, তার জন্য দেবো না, এরকম না। সবাই যাতে সে জিনিসটা করতে পারে, অর্থনীতিতে উন্নয়ন করতে পারে, সমৃদ্ধ হতে পারে, সে কৃষক হোক, সে কোনো শ্রমজীবী হোক, সে কোনো ক্ষুদ্র ব্যবসায়ী হোক, শ্রমিক হোক, যারাই হোক, সবাইকে সমান সুযোগ দিতে লাগবে। এই জন্যই কিন্তু, আর এই জিনিসটা যাতে হয়, সমান সুযোগ পায়, আর এই জন্যই যে সংবিধানে কিন্তু উল্লেখ আছে সবার সমান সুযোগের ব্যাপারে, তার জন্য সংবিধানটা প্রয়োজন। নেক্সট কি রয়েছে, দেখো, নেক্সট যে পয়েন্টটা রয়েছে সেটা হলো জাতীয় সংহতি ও ঐক্য। জাতীয় সংহতি ও ঐক্য। ওকে, জাতীয় সংহতি ও ঐক্যর মধ্যে কি রয়েছে, দেখো, সংবিধান বিভিন্ন ধর্ম, ভাষা ও সাংস্কৃতিক সম্প্রদায়ের মধ্যে ঐক্য বজায় রাখতে সাহায্য করে। ওকে, এক সেকেন্ড, ওকে, সরি, যে সংবিধান বিভিন্ন ধর্ম, ভাষা, সাংস্কৃতিক সম্প্রদায়ের মধ্যে যে ঐক্য বজায় রাখে। সংবিধান কেন প্রয়োজন? যাতে সবার মধ্যে একটা ঐক্য বজায় থাকে। কেউ কোন জায়গা থেকে এসেছে, সে কোন রিলিজিয়ন থেকে বিলং করে, বা সে তার জাতিটা কি, তার ধর্মটা কি, তার যে ভাষাটা কি, বা এই জিনিসটা, তার লিঙ্গটা কি, সেটা ম্যাটার করে না। সবার মধ্যে যাতে ঐক্য জিনিসটা বজায় থাকে, সবাই সমান সুযোগ সুবিধা পায়, সবাই মধ্যে একটা সমান জিনিসটা চলে আসে, সেই জন্য সংবিধানটা প্রয়োজন। ওকে,
এটি বিভাজন ও সংঘাত কমায়, যে এটি কি বিভাজন কমায়, যে যে আলাদা হওয়া যে বিষয়টা সেটা কমায়, সংঘাত কমায়, ঝগড়াঝাটি জিনিসটা কমায়, দেশের স্থিতিশীলতা নিশ্চিত করে, মানে দেশের মধ্যে একটা ব্যালেন্স রাখে, যে সবাই তাদের নিজস্ব ধর্মটার মতো আছে কিন্তু সবার মধ্যে একটা ঐক্য রয়েছে। আমরা ভারতবর্ষ, আমাদের একটা রুলস দায়িত্ব রয়েছে, আমাদের একটা কর্তব্য রয়েছে, বা আমরা সেই অধিকারগুলি পাবো, সমান সুযোগ সুবিধা পাবো, আর এটা একমাত্র সম্ভব সংবিধানের জন্যই। এই জন্য সংবিধানটা এত প্রয়োজন। নেক্সট, নাগরিকদের দায়িত্ব নিশ্চিতকরণ। নাগরিকদের কি দায়িত্ব হবে সেটাও নিশ্চিতকরণ করা হয় সংবিধানের মাধ্যমে। যেরকম সংবিধান শুধু অধিকার নয়, যে সংবিধান শুধু অধিকার দেবে এরকমটা নয়, দায়িত্ব নির্ধারণ করতে লাগে। সংবিধান শুধু আমাদের অধিকার দেবে যে আমরা এটা পাবো ওইটা পাবো, কিন্তু আমরা কোনো দায়িত্ব পালন করবো না, এটা না, আমাদেরও দায়িত্ব পালন করতে লাগবে। আমাদেরও কিছু নাগরিক হিসেবে আমাদের মৌলিক কর্তব্য রয়েছে, সেই কি কি সেই কর্তব্যগুলিও কি সেটাও কিন্তু মেনশন করা আছে সংবিধানের মধ্যে। যেরকম দেশের প্রতি আনুগত্য বা আইন মানা, আইনটা মানা, কর প্রদান করা, ট্যাক্স দেওয়া ইত্যাদি, এগুলি কিন্তু আমাদের দায়িত্ব, এগুলি কিন্তু আমাদের দেশের প্রতি আমাদের দায়িত্ব। তারপর রয়েছে দেখো সংবিধান প্রণয়নের মূল উদ্দেশ্য। তো আমরা কি দেখলাম এতক্ষণ? আমরা দেখলাম বিভিন্ন পয়েন্টের মাধ্যমে যে সংবিধানের যে প্রয়োজনীয়তা কি নিড রয়েছে সেটা দেখলাম। এখন আমরা দেখে নেব সংবিধান প্রণয়নের কিছু উদ্দেশ্য। সংবিধানটা যে প্রণয়ন হয়েছে তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যতে রয়েছে শক্তিশালী ও স্থিতিশীল সরকার নিশ্চিত করা, মানে একটা সরকার, একটা দেশ চালাতে গেলে সরকার প্রয়োজন হবে, সেই সরকার যাতে শক্তিশালী হয়, সেই সরকার যাতে সঠিকভাবে কাজ করতে পারে, এটার জন্য কিন্তু সংবিধান প্রয়োজন। কারণ সংবিধানেই তো লেখা রয়েছে যে কার কোন ক্ষমতা রয়েছে, কে কোন পার্টটা করবে। যে একজন সরকারের একটা পজিশন, ধরো একটা সিএম হতে গেলে তার কি কি যোগ্যতা প্রয়োজন, সে কত বছরের জন্য সিএম হতে পারবে, তার কার্যকালের মেয়াদটা কত, তার স্যালারিটা কিরকম হবে, তার কি কি কাজ হবে, আর সে কোন কোন ক্ষমতা পাবে, সে কোন ক্ষমতা অ্যাপ্লাই করতে পারবে। তো ওই যে বিষয়গুলি এগুলি কিন্তু সংবিধানে লেখা আছে। তো ওই সরকার যে শক্তিশালী হয় বা স্থিতিশীল সরকার একটা নিশ্চিত করা হয়, এই জন্য যে সংবিধানটা প্রণয়ন করা হয়, তো এটা একটা উদ্দেশ্য। নেক্সট, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করা। নাগরিকদের অর্থাৎ আমাদের সবাই যাতে মৌলিক অধিকার রক্ষা করা হয়, এই জন্য সংবিধান প্রণয়ন করা যে ইম্পর্টেন্ট বা প্রণয়ন করা হয়েছে, যাতে আমরা সব মানে আমাদের অধিকারগুলি আমরা পেতে পারি। আর নেক্সট, সামাজিক ন্যায় ও সমতা প্রতিষ্ঠা করা। যে সামাজিক ন্যায়, সমাজের ন্যায়ের জন্য বা সবার মধ্যে যে সমান, যে আমরা সবাই সমান, এই সমান জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য সংবিধানটা ইম্পর্টেন্ট। আর অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধ নিশ্চিত করা, যে অর্থনৈতিক দিক থেকে উন্নয়ন বা সমৃদ্ধ নিশ্চিত করা। তারপর জাতীয় সংহতি ও ঐক্য বজায় রাখা, মানে সবার মধ্যে একটা ঐক্য বজায় রাখা। ওকে, তো এগুলি এখানে কিন্তু একটা শর্টে বলতে দেওয়া হয়েছে, আর নিডের মধ্যে কিন্তু এগুলি ডিটেইল ডিসকাস করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে তোমাদের প্রয়োজনে আমি নেক্সট ক্লাসে সেগুলি ক্লিয়ার করে দেব। ওকে, আর ভালো লাগছে কিনা সেটাও কিন্তু জানাবে, কারণ তোমরাই বলেছিলে যে তোমাদের জন্য আমি পলিটিক্যাল ক্লাস নিয়ে আসি, তোমাদের ডিমান্ডে আমি ক্লাসটা আজকে নিয়ে আসলাম। আই নো লেন্দি হয়ে যাচ্ছে, বাট খুব ইম্পর্টেন্ট পার্ট, আমাদের প্রতিটা পার্টি দেখতে লাগবে যাতে কোনো পার্টি মিস না হয়। আচ্ছা, নেক্সট কি রয়েছে দেখো, ভারতীয় সংবিধান প্রণয়ন। ভারতে যে সংবিধানটা যে প্রণয়ন, ওকে, সংবিধান যে প্রণয়ন হচ্ছে, কনস্টিটিউশন মেকিং ইন ইন্ডিয়া, তার যে প্রেক্ষাপটটা, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, তার হিস্টোরিক্যাল কি ব্যাকগ্রাউন্ডটা রয়েছে দেখো। ব্রিটিশ শাসনের সময় ভারতের রানী ব্রিটিশ আইনের অধীনে বিভিন্ন আইন এবং রাজ্যভিত্তিক নিয়ম নীতি চালু ছিল। মানে যখন দেশটা স্বাধীন ছিল না, ওকে, পরাধীন ছিল, তখন তো কি ব্রিটিশরা আমাদের দেশের মধ্যে রাজত্ব করেছে, শাসন করেছে। তো যখন ব্রিটিশরা শাসন করত, তখন যে তখনকার যে রানী ব্রিটিশ আইনের অধীনে, মানে ভারতে যে রানী আছে তখন ব্রিটিশ আইনের অধীনে বিভিন্ন আইন এবং রাজ্যভিত্তিক নিয়ম চালু ছিল। মানে তারা ধরো ব্রিটিশরা যে নিয়ম কানুন ছিল, তারা রুলস বানিয়েছিল, সেই রুলস এর অ্যাকর্ডিং ভারতবর্ষে কাজ তখন কাজটা চলতো। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন, যে গান্ধীজি যে চালু করেছে ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, যেটা 1942 সালে, এবং 1945 সালের রাজনৈতিক পরিবর্তনের পর স্বাধীনতার দিশা চূড়ান্ত ভাবে নির্ধারণ করা জরুরি হয়ে ওঠে। অর্থাৎ
1947 খ্রিস্টাব্দে স্বাধীন হয়েছে ভারত। তার আগে আমাদের ভারত স্বাধীন ছিল না, তখন ব্রিটিশরা শাসন করত। তখন ব্রিটিশরা যেহেতু শাসন করত, তাহলে ব্রিটিশের অ্যাকর্ডিংই তো সেই দেশের মানে নিয়ম কানুনটা ছিল, ভারতবর্ষের নিয়ম কানুনটা ছিল দেশে মানে ব্রিটিশের অ্যাকর্ডিং, ব্রিটিশরা নিয়ম বানিয়েছিল, সেই অ্যাকর্ডিং চলতো। এখন যখন দেখা যাচ্ছে যে গান্ধীজিও চালু করেছিল যে ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে, তখন তারপরে একটা সিচুয়েশন দেখা গেছে যে না, ব্রিটিশরা আর বেশি দিন এখানে রাজত্ব করতে পারবে না, শাসন করতে পারবে না, তাদেরকে দেশ ছেড়ে পালাতে লাগবে। তো ওই মোমেন্টে এখন দেশ স্বাধীন হলে তো হবে না, তো সবার মধ্যে যারা ফ্রিডম ফাইটাররা ছিল বা যারা লিডাররা ছিল, তাদের মধ্যে একটা হয়েছে যে আমাদের দেশটা চালাতে গেলে আমাদের একটা নিয়ম কানুন মেনে চলতে হবে, কারণ সবকিছু একটা ভালোভাবে চালাতে গেলে নিয়ম কানুন মানাটা প্রয়োজন। সেই নিয়ম কানুন যে মানাটা, সেটার জন্য আমার এমন একটা জিনিস বানাতে লাগবে বা এরকম কিছু সিদ্ধান্ত নিতে লাগবে যে এই রুলস গুলো থাকবে, এই জিনিসগুলো থাকবে, সেই অ্যাকর্ডিং আমাদের পুরো দেশটা চলবে স্বাধীন হওয়ার পর। কারণ স্বাধীনতা এরকম তো হবে না আজকে স্বাধীনতা হলো আজকের মধ্যেই সব রুলস নেওয়া হলো, এরকম তো হবে না, সেটা ওদের তো সময় লাগবে। তো স্বাধীনতা পাওয়ার আগে থেকেই যে সংবিধানের কাজ কিন্তু শুরু হয়ে গেছিল, অর্থাৎ সেই রুলগুলি কি থাকবে না থাকবে সেই কাজ শুরু হয়ে গেছিল। সেটা কিন্তু এই যে 2045 থেকে 46 সালেই রাজনৈতিক পরিবর্তনের স্বাধীনতার মানে স্বাধীনতার যে দিশাটা চূড়ান্ত ভাবে নির্ধারণ করা জরুরি হয়ে ওঠে। ভারতীয়রা চেয়েছিল নিজেদের দেশের জন্য একটি গণতান্ত্রিক, ন্যায়পরায়ণ ও স্বাধীন সংবিধান। আর ভারতীয়রা কি চেয়েছিল যে আমাদের যে দেশে, নিজের দেশের জন্য একটা গণতান্ত্রিক থাকুক, একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকুক, একটা ন্যায়পরায়ণ সিচুয়েশন থাকুক বা স্বাধীন সংবিধান থাকুক, এরকম একটা সংবিধান থাকুক, সবার জন্য ভালো হয়, সবাই যে স্বাধীনতা পেতে পারে, গণতান্ত্রিক থাকুক, এরকম একটা সংবিধান তখন ভারতবাসীরা চেয়েছিল। সেই অ্যাকর্ডিং, সেই মতামত অনুসারেই কিন্তু সংবিধানটা লেখা হয়েছে। তো এটা কিন্তু কি, এটা একটা মানে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড কিসের, মানে কনস্টিটিউশনটা যে বানানো হয়েছে তখন, কারণ কনস্টিটিউশন সবসময় ছিল এরকমটা তো নয়, যখন ভারত স্বাধীন ছিল না তখন তো ছিল না, তখন ওই জিনিসটা যখন ভারত ছাড়ো আন্দোলনের পর দেখা গেছে যে আর বেশি দিন আর ব্রিটিশরা এখানে থাকতে পারবে না, তো আমাদের দেশটা স্বাধীন হওয়ার পথেই আছে। তো সেই অ্যাকর্ডিং দেশটা স্বাধীন হওয়ার আগে আমার একটা সংবিধান একটা রেডি করতে লাগবে, সেই অ্যাকর্ডিং আমাদের রুলস বাগেরা আমাদের দেশটা পরিচালিত হবে। আর যেটা হতে তো 1-2 দিনের সময় নয়, বছরের সময় লাগে, অনেক দিন বছর সময় লাগে, তো সেই সময়টা কিন্তু লেগেছিল। তো ওইটাই হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা। ওকে, সংবিধান প্রণয়নের সূচনা, এই যে সংবিধানটা প্রণয়ন হওয়া, সেটা সূচনাটা কবে, সূচনাটা কি? দেখো, ভারতের জাতীয় কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দল 1946 সালে একমত হন স্বাধীন ভারতের সংবিধান প্রণয়নের জন্য। যে ভারতীয় জাতীয় কংগ্রেস 1946 খ্রিস্টাব্দে 1946 ভারতীয় জাতীয় কংগ্রেস এবং অন্যান্য যে আরো রাজনৈতিক দল ছিল, সবাই যে একমত হয়েছেন, একটা ফাইনাল ডিসিশন নিয়েছেন যে না, আমাদের দেশটা চালাতে গেলে যে আমাদের একটা সংবিধান প্রয়োজন হবে, আর সেই সংবিধানটা প্রণয়ন করতে হবে। সবাই সংবিধান প্রণয়নের জন্য সবাই মানে এক হয়েছিলেন, তারা ডিসিশনটা নিয়েছিলেন, সেটা ভারতের জাতীয় কংগ্রেস ছিল এবং অন্যান্য রাজনৈতিক দলও ছিল, সবাই ভারতের সংবিধান প্রণয়নের জন্য একমত হয়েছিল। কত খ্রিস্টাব্দে? 1946 ইয়ারে। ক্লিয়ার? জাতীয় সাংবিধানিক সমিতি অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া গঠন করা হয়। তখন ভারতীয় সংবিধান একটি সমিতি, একটি যে অ্যাসেম্বলি গঠন করা হয়। সংসদের নির্বাচন হয় প্রদেশীয় বিধানসভা এবং রাজনৈতিক দলগুলির মাধ্যমে। যে সদস্য নির্বাচন করা হয় যে প্রদেশীয় যে বিধানসভা রয়েছে, সেই বিধানসভা থেকে এবং রাজনৈতিক দলগুলির মধ্যে একটা যে নির্বাচন হয়, যে কারা কারা একটা ডিসিশন মানে কারা কারা যাবে, কারা কারা লিডার হবে, তারা গিয়ে সেই ডিসিশন গুলি নেবে, এই জিনিসগুলি আমাদের সংবিধানে থাকবে। প্রথম অধিবেশন হয় 9 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখন কোন একটা ডিসিশন, ধরো আমরা কোনো একটা প্রোগ্রাম করব, ঠিক আছে, একটা প্রোগ্রাম করবো, এখন প্রোগ্রাম করতে গেলে সেটা সবাই মিলে একটা ডিসিশন নিতে লাগবে, সবাই মিলে ডিসিশন নিলাম। এখন আমরা ধরো আছি 20-25 জন আমরা আছি, ধরো আমরা স্কুলের মধ্যে আগে টিচার্স ডে সেলিব্রেট করতাম, তো তখন যখন প্রোগ্রামটা আমরা করতাম, প্রতি বছর করতাম, আমরা খুব এক্সাইটেড থাকতাম, টিচারও এক্সাইটেড থাকতো। তখন আমরা স্টুডেন্টরা মিলে সবাই কি করতাম, আমরা সবাই মিলে কিন্তু একটা মিটিং বসান, সবাই মিলে ডিসিশন নিতাম, তারপর সবাইকে এক একটা দায়িত্ব দেওয়া হতো, তারপর সেখান থেকে কিছু লিডার বানাতো যে তুই কাজটা করবি, তার দায়িত্ব আছে, সে বাকিদের কাজটা করাবে। তো এরকম কি হতো, দেশের সব জনগণরা রয়েছে, তারা কি করেছে, তারা কিন্তু মানে
ইলেকশনের মাধ্যমে যে কাউকে প্রতিনিধি বানিয়েছে, সে ওই জায়গাতে গিয়েছে, লিডার হয়েছে, সে ওই ডিসিশন নিয়েছে, এই জিনিসগুলি সংবিধানে থাকবে, ওই জিনিসগুলি সংবিধানের মধ্যে থাকবে। তারপর ওই জিনিসগুলি যে সংবিধানে থাকবে, ওই যে ডিসিশনটা নিয়েছে তার জন্য একটা মিটিং হয়েছে, একটা অধিবেশন বসেছে। তো ওই সংবিধানটা প্রণয়ন করার জন্য প্রথম, ভারতের সংবিধান প্রণয়ন করার জন্য প্রথম যেদিন অধিবেশনটা বসেছিল সেই ডেটটা হলো 9 ডিসেম্বর 1946, 9 ডিসেম্বর 1946। এটা প্রথম অধিবেশন বসেন, মনে রাখবে, প্রথম অধিবেশন বসে 9 ডিসেম্বর 1946। কিন্তু প্রথম অধিবেশনে বসেই কি কমপ্লিট হয়ে গেছে? নো, প্রথম অধিবেশনে বসে কিন্তু কমপ্লিট হয়নি, তারপর তিনি আরো অধিবেশনে বসিয়েছেন, তো এটা আরো পরের বিষয়। তো প্রথম অধিবেশন ডেটটা মনে রাখবে। এবং দেখো সংবিধান প্রণয়নের যে প্রক্রিয়াটা, যে প্রসেসটা, সংবিধানটা যে প্রণয়ন করা হয়েছে তার যে প্রসেসটা, তার যে প্রক্রিয়াটা কি, কমিটি ও সাব কমিটি গঠন, কিছু কমিটি গঠন করেছে এবং কিছু সাব কমিটিও গঠন করেছে। যেরকম কিছু কমিটির নাম হলো ড্রাফটিং কমিটি, ভেরি ইম্পর্টেন্ট। ড্রাফটিং কমিটি মানে ওই যে লিখবে, কি কি রুলস থাকবে না থাকবে লিখবে। এখন ধরো আমি একটা প্রোগ্রাম করলাম, এই প্রোগ্রামের মধ্যে কি কি হবে, যে কুইজ হবে, এখানে আবৃত্তি হবে, যে ইন্ট্রোডাকশন স্পিচ হবে, এগুলি একটা লেখা থাকে, লেখা হয়, যে ড্রাফট করা হয়, তো ওইটাই হলো একটা ড্রাফটিং কমিটি। আর এই ড্রাফটিং কমিটি প্রধান ড্রাফটারের নেতৃত্বে সংবিধানের খসড়া তৈরি হয়। আর প্রধান এই ড্রাফটিং কমিটি যে প্রধান ছিল তার নেতৃত্বেই কিন্তু এই ড্রাফটিং কমিটিটা যে কমিটিটা খসড়াটা তৈরি করা হয়। আর সেই প্রধান কে ছিলেন? তিনি ছিলেন যে চেয়ারম্যান, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর, আর ডক্টর বি আর আম্বেদকর কি কিন্তু সংবিধানের জনক বলা হয়। আর এই সংবিধানের যে অনেকগুলো কমিটি ছিল তার মধ্যে একটা হলো ড্রাফটিং কমিটি, ভেরি ইম্পর্টেন্ট। এই ড্রাফটিং কমিটি যে চেয়ারম্যান বা যে প্রধান তিনি হলেন ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বেই কিন্তু এই ড্রাফটিং এর কাজ হয়েছিল। ওকে, তারপর অন্যান্য গুরুত্বপূর্ণ কমিটি, ড্রাফটিং কমিটি মেইনলি তো আছে, তাছাড়া অন্যান্য আরো কিছু কমিটি ছিল, যেরকম স্টেট রিলেশন কমিটি, কেন্দ্র রাজ্যের সম্পর্ক নির্ধারণ করা, মানে স্টেট রিলেশন একটা কমিটি ছিল, কমিটিটার নাম, এটার মধ্যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কি সম্পর্ক হবে না হবে, কি রুলস থাকবে না থাকবে সেই জিনিসটা নির্ধারণ করা হতো, এই কমিটিটা ডিসিশনটা নিয়েছিল। তারপর ফান্ডামেন্টাল রাইটস কমিটি, ফান্ডামেন্টাল রাইটস কমিটিও ছিল, যেখানে নাগরিকের অধিকার সংরক্ষণের ব্যাপারে তারা ডিসিশন নিয়েছিল। তারপর প্রিন্সিপাল অফ ড্রাফটিং কমিটি, সংবিধানের ভাষা ও কাঠামো নির্ধারণ করা, সংবিধান কি ভাষা হবে, কি রুলস কাঠামো বগেরা হবে সেটা নির্ধারণ করা। এই কমিটিগুলির নাম মনে রাখবে, কারেন্টে কি ছিল সেটা মনে রাখবে। নেক্সট, সংবিধান প্রণয়নের সময়কাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সংবিধান যে প্রণয়ন হয় তার যে সময়কালটা, সংবিধান প্রণয়ন শুরু হয় 9 ডিসেম্বর 1946, ওই যে প্রথম অধিবেশন বসেছিল, তো এখান থেকে প্রণয়নের কাজটা শুরু হয়। তারপর খসড়া ড্রাফটের উপস্থাপন 1947 সালে 25শে ফেব্রুয়ারি। ওকে, তারপর চূড়ান্ত অনুমোদন 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। তারপর প্রযোজ্য হয়ে কবে? 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে, গণতন্ত্রের জন্ম দিবস বা রিপাবলিক ডে হিসেবে, যেটা আমরা সেলিব্রেট করে থাকি। ওকে, প্রণয়নের শুরু কিন্তু এখান থেকে শুরু হয়েছিল, তারপর এক একটা ডেট অধিবেশন হয়েছে, এই কাজ হয়েছে, ওই কাজ হয়েছে, অনেক কিছু বিষয় আছে, আর একদম কার্যকর হয়েছে 1950-এ। ওকে, মানে এখন ধরো কি হলো, আমি একটা ডিসিশন নিলাম, এখন সবাই মিলে একটা মিটিং বসালাম, প্রথম মিটিং বসালাম, মানে প্রথম অধিবেশন হয়েছিল 9 ডিসেম্বর 1946। তারপর যেরকম ধরো এটা ড্রাফট কি লেখা হয়েছে না হয়েছে ওই অধিবেশনগুলিতে, সেটা ড্রাফটটা উপস্থাপন করেছে 1947 সালে 25শে ফেব্রুয়ারি। তারপর সেই ড্রাফটগুলো লেখার পর, যে এডিটিং বগেরা করার পর, মানে কি ঠিক আছে কিনা সেগুলো দেখার পর, তারপর যখন একটা যে মানে তার একটা চূড়ান্ত একটা অনুমোদন করেছে, যে না ফাইনাল ড্রাফট করেছেন, সেটা হয়েছে 26 নভেম্বর 1949। আর এই জিনিসটা গিয়ে কার্যকর হয়েছে, প্রযোজ্য হয়েছে 1950 খ্রিস্টাব্দে, কবে? 26শে জানুয়ারি। আর এই দিনটাই আমরা এজ এ রিপাবলিক ডে হিসেবে আমরা সেলিব্রেট করে থাকি। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট পার্ট। তারপর হচ্ছে সংবিধানের বৈশিষ্ট্য। এখন আমরা দেখব কি কিছু সংবিধানের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য। লিখিত সংবিধান, লিখিত সংবিধান পৃথিবীর দীর্ঘতম সংবিধান, জানোই সংবিধানটা কি, এটা একটা লিখিত সংবিধান, এটা দীর্ঘতম সংবিধান। ফেডারেল ব্যবস্থা, কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বিভাজন। ফেডারেল ব্যবস্থাটার মধ্যে কি আসবে? কেন্দ্র এবং রাজ্যে, কেন্দ্রের কি ক্ষমতা থাকবে, রাজ্যের কি ক্ষমতা থাকবে, সেই মানে কার আন্ডারে কি ক্ষমতা থাকবে সেই জিনিসটা বিভাজন করে, মানে এটা ভাগ করে দেওয়া হয়েছে, ওই জিনিসটা থাকবে ফেডারেল ব্যবস্থার মধ্যে। তারপর গণতান্ত্রিক কাঠামো, জনপ্রতিনিধি শাসন, মানে ওই যে জনপ্রতিনিধিদের শাসন করবে, যে আমরা যাকে সিলেক্ট করবো সেই লিডার বানাবো, তারা ওই জিনিসটা শাসন করবে, তারা ওই তার ক্ষমতা
ক্ষমতার অ্যাকর্ডিং তার সেই কাজটা করবে, তো ওইটি জনপ্রতিনিধি শাসন। তারপর মৌলিক অধিকার ও দায়িত্ব, নাগরিকের অধিকার ও দায়িত্ব নির্ধারণ, নাগরিকদের কি অধিকার হবে না হবে, কি অধিকার রয়েছে কি দায়িত্ব রয়েছে সেই জিনিসটা নির্ধারণ করা হলো সংবিধানের একটি বৈশিষ্ট্য। সামাজিক ন্যায় ও অর্থনৈতিক ন্যায়, মানে ডিরেক্টিভ প্রিন্সিপাল অনুযায়ী দারিদ্র হ্রাস ও সমতা, ওকে, যেটা আগে অনেকবার বলেছি। আর শক্তি বিভাজনে আসবে লেজিসলেটর, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, অলরেডি আগে বলেছি। ওকে, লেজিসলেটর, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এগুলি হলো কি ভারতের শক্তি বিভাজন। তো এগুলিও কিন্তু বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে, সবগুলি কিন্তু বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে, সংবিধানের যে বৈশিষ্ট্য রয়েছে সেটা বোঝা গেল। আচ্ছা, তো এখানে দেখো, এখানে কিন্তু আমাদের আজকে ক্লাসটা শেষ হলো। নেক্সট পার্টটা যদি তোমরা দেখো, এই চ্যাপ্টারটা এখনো শেষ হয়নি, কারণ চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা রয়েছে যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকে আমাদের পার্ট 1টাই থাক। তো কি কি পড়লাম আজকে আমরা? আজকে আমরা পড়লাম যে আমাদের কনস্টিটিউশন ডিজাইন যে চ্যাপ্টারটা রয়েছে, তার কনস্টিটিউশনে কি ফিলসফি রয়েছে এবং কনস্টিটিউশনে কি নিড রয়েছে সেটা আমরা পড়লাম। ওকে, তো আশা করি সম্পূর্ণ জিনিসটা বুঝেছো। আমি চেষ্টা করেছি তোমাদেরকে বেস্ট দিয়ে পড়ানোর, যে একদম কনসেপ্টটা ভালোভাবে বোঝানোর। আশা করি ভালো লেগেছে। কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, কোনো সাজেশন থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। আর এরকম ক্লাস আরো কন্টিনিউ করব কিনা সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, কারণ তোমাদের উপর ডিপেন্ড করে আমরা ক্লাসেস নিয়ে আসবো। তোমরা ডিমান্ড করেছিলে বলে আজকে ক্লাসটা নিয়ে এসেছি, আর যদি এরকম ডিমান্ড থাকে তাহলে আমি নেক্সট ক্লাসটা নিয়ে আসবো। ওকে, তাছাড়া তোমাদের যদি হার্ড কপি নোটসের, অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস প্রয়োজন হয়, সেখানে পুরো সিলেবাস পেয়ে যাবে। সিলেবাস অনুসারে টপিক ওয়াইজ ক্লাসেস পেয়ে যাবে, নোটস পেয়ে যাবে, মক টেস্ট পেয়ে যাবে, টপিক ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট। সেগুলো প্রয়োজন হলে অনলাইন কোর্স নিতে পারো, অফলাইন চাইলে অফলাইন নিতে পারো। যদি চাও হার্ড কপি নোটস নেবে সেটাও আছে, সেটাও নিতে পারো। ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন বোথ আর অ্যাভেলেবেল। তো সেটার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ডিটেলস জেনে নিতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ক্লাসে। ধন্যবাদ।